হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিড আইডি থেকে সুদীপ সরকার। আজকে LDM 73 এর 12 নম্বর 12তম ক্লাস। আজকে আপনাদের টপিক হলো এসইও ইন্ট্রো এবং টাইপস এবং ক্লাসিফিকেশন। তো সবাই জয়েন করুক, তার আগে দুই একটা প্রশ্নের উত্তর নিতে থাকি। তো সজীব আহমেদ ভাইয়া, ওনার গত ক্লাস নিয়ে কিছু প্রশ্ন ছিল, ওনার প্রশ্ন নিয়ে আমি শুরু করি। যে সজীব আহমেদ, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি কথা বলতে পারবেন। আমি সাউন্ড আমি শুনতে পাচ্ছি না। সবাই কি শুনতে পাচ্ছেন সজীব আহমেদের সাউন্ড? আমি সজীব আহমেদের সাউন্ডটা শুনতে পাচ্ছি না। ওনাকে তো আনমিউট করেছি, কেউ কি না, সবাই বলছেন না না না। আনোয়ারুল ইসলাম, জি না। আমি এটা ইয়ে দিয়ে দিই। সজীব আহমেদকে আমি পাচ্ছি না আবার। সজীব আহমেদ মনে হয় আমাদের সাথে এখন নেই। আমি স্ক্রিন এটা করি। হ্যাঁ, বলেন বলেন, কি সমস্যা? একটা অ্যাড রান করছিলাম, কেমন জি, ইংলিশ কোর্স। হ্যাঁ, ইংলিশ কোর্স, কিন্তু একটা আমি বন্ধ করে দিচ্ছি, কিন্তু বন্ধ হচ্ছে না। কিভাবে বন্ধ করবো এটা বুঝতে পারছি। 7 দিনের জন্য তো আমি কাজ করতে কিন্তু একটু ভুল অ্যাড আছে আর কি। অ্যাড রান করেছেন কিন্তু অ্যাড বন্ধ হচ্ছে না। রানিং হওয়ার আগে কিন্তু আমি অফ করছিলাম, যাতে কি করে নতুন করে আবার দিতে যদি পারি। অ্যাড ম্যানেজারে আমরা মেটাতে যাই, আমি তো আগেরটা ডিলিট করে দিয়েছি। আমরা মনে করেন অ্যাডস ম্যানেজারে গেলাম। এখান থেকে তো অ্যাডস ক্যাম্পিং রেডি করেছেন, তাই না? এই যে রেডি করার এটা পরে আছে তো। সেটা আসে, কিন্তু নিচে যে এটা আসে না। আপনার অ্যাডসটা আপনি রান করেছেন, আপনি বলছেন এটা আপনি ডিলিট করতে পারছেন না, তাই তো? তো এখানের অপশন আছে, দেখেন উপরে ডিলিট অপশন আছে। এটার ডিলিট করার এখান থেকে সরে যায়, বাট একটা রান আছে আমার মনে হচ্ছে, কারণ লাইক আসতেছে, আসতেছে, এই আর কি। না, অ্যাডটা এখান থেকে ডিলিট হয়ে গেলে আর থাকে না। এই যে আমি এটা ইয়ে করলাম, চেক করলাম, ঠিক আছে। এরপরে যে ডিলিট অপশনটি আসলো, এটা আমি যদি ডিলিট করে দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আমার তো হচ্ছে না, আমার তো মনে হচ্ছে একটা রান আছে, কারণ দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, এটা বুঝা শুধু একটা রান আছে। আমি আপনাকে যদি একটু সকালে দেখাইতে পারতাম। ঠিক আছে, আমি ক্লাসের শেষে আপনারটা আমি দেখার চেষ্টা করব, মানে স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখব, ওকে, যে ঠিক ওটা আছে। আছে নাকি। ঠিক আছে। আর সজীব আহমেদের প্রশ্নটা নেওয়ার পরে আমরা আজকে ক্লাসে শুরু করব। সজীব আহমেদ, আপনাকে আমি আনমিউট করেছি। জি yes, আদাব স্যার। আদাব। ভালো আছেন স্যার? ওই আমার একটু কোশ্চেন ছিল বিজনেস ম্যানেজার নিয়ে, যে আপনি যে বলেছিলেন বিজনেস ম্যানেজারটা খুলতে, এটা এটা কি স্যার আমার যে পেজটা আছে এটা দিয়ে কি ডাইরেক্ট ক্লিক করে খুলবো, নাকি আমি এটা বুঝতেছি না আসলে স্যার অ্যাকচুয়ালি। আমি বলেছি যদি আপনি বিজনেস ম্যানেজারের কাজ নিয়ে ইন্টারেস্টেড হন তাহলে জি আর স্যার। কি খুলেন, না হলে বিজনেস ম্যানেজার খুলতেই হবে এমন কোনো কথা নেই। আমি বলেছি যে আপনি সর্বোচ্চ 4টি খুলতে পারবেন। জি আচ্ছা, আমি এটা যদি খুলতে হয় সেক্ষেত্রে তো আমার লগ ইন করতে হবে। সেক্ষেত্রে স্যার লগ ইনটা কি আমি আমার পেজ দিয়ে লগ ইন করবো, না এটা কিভাবে? ওই যে আপনি তো দেখিয়েছিলেন যে পেজটা খুলতে হবে, একটা ইয়ে আসে আর কি, ওয়েবসাইট চায় আর কি, যেটা বিজনেস ম্যানেজারের, মানে ওটা কিভাবে লগ ইনটা ওখানে তো প্রোফাইলটা লগ ইন করাটা দেখাননি মনে হয় স্যার গতকালকে, এই না যে যে বুঝতে এখানে পারছি। আমি এখানে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, জি 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 এখান থেকে আপনি নিজের বিজনেস পোর্টফোলিওটা লগ ইন করতে পারবে। জি স্যার। ওকে। এখানে স্যার বিজনেস পোর্টফোলিও নেম যেটা, সেখানে আমার বিজনেস পেজটা যেটা খুলছি সেই নামটা দিতে হবে, এই তো স্যার? না না, এখানে আপনি আপনার নিজের নাম দিতে পারবেন, যে কোনো কিছুই আর কি দিতে পারবেন। মানে এই যে বিজনেস পোর্টফোলিও নেমটা যেখানে, এখানে? জি, এখানে আপনি নিজের নাম দিতে পারবেন। এখানে ফার্স্ট, এখানে আপনার পোর্টফোলিও নেম দিবেন, এখানে যে কোনো নাম দিতে পারবেন, এটা কোনো সমস্যা না।
পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এটা কেউ দেখতে পারবে না আর কি, আপনার পোর্টফোলিও নেম আপনার দেখতে পারবে না, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, পরে বিজনেস ইমেল দিয়ে শুরু করবেন। তো এখন যেহেতু সবাই চলে আসছে, আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো আপনাদের জন্য আর কি ওয়েট করছিলাম, 50 জনের মতো হয়ে গিয়েছে। তো ক্লাসটি শুরু করার আগে আমি একটু আপনাদের একটা জিনিস জানিয়ে দিই, আপনাদের কিন্তু সামনে এক্সাম হবে। তো এক্সামটা নিয়ে আমি একটু বলে রাখি। আমাকে এই আপনাদের এ পর্যন্ত যেগুলো আর কি পড়িয়েছি সেগুলোর উপর এক্সাম হবে। আজকের ক্লাস এবং আগামীকালের ক্লাস, আমি এসিও দুটো ক্লাস নেই, এই দুটো ক্লাস সহ এই গত এ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে, যেমন আপনাদের মিড টার্ম নর্মালি হয় স্কুলে, যে ইউনিভার্সিটি থেকে শুরু করে যেরকম মিড টার্ম হয়, সেরকম আর কি আপনার এই মিড টার্মের মতো আর কি একটা হবে। তো সেটা হলো আপনার এক্সামটা হবে। এক্সাম নিয়ে আমরা কোশ্চেন গুলা করি, যে আপনারা জি আপনাদের এই এক্সাম হবে কি, এই আগে যেগুলো হয়েছে এগুলো নিয়ে আর কি টোটাল নিয়ে কোশ্চেন গুলো হবে। আর যেটা বললাম, এসিও থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ এমসিকিউ হবে, আর হবে হলো আপনার এই এক লাইনের কোশ্চেন গুলো হবে। যেমন মনে করেন এসিও মানে কি, এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেরকম ওয়ান লাইনের কোশ্চেন গুলো হবে। এবং ধরেন আপনার এই এক্সামে একটা এক্সাম হবে আপনাদের টাইম শিডিউল ডে, যেরকম আমাদের পরীক্ষা যখন হয় সেই টাইমে আমাদের এক্সামটা হবে। ঠিক আছে, আপনার নর্মালি পুরাটাই হবে আপনাদের এমসিকিউতে, এবং এই এক্সামটা হবে টাইম শিডিউলডে, যেরকম টাইমে হয়। আমি গুগল শিটটা দিয়ে দিব, পোস্ট করব, সেই জায়গায় আপনারা গুগল শিটসে ঢুকে এখানে এক্সামটা দিবে। এক্সাম দেওয়ার পরে সেখানে ভিউ রেজাল্টসে আপনারা নিজেদের রেজাল্টটা দেখতে পারবেন। তো সবাই ক্লিয়ার? আর কেউ যদি একবারে বেশি সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের এক্সামটা বাতিল হবে। এবং আমি পোস্ট করার পর আপনারা 2 ঘন্টা পাবেন, যেহেতু আমাদের ক্লাস হলো 2 ঘন্টা, 2 ঘন্টা পরে এক্সাম দেওয়া আর যাবে না। এরপরে হলো এক্সামের দিন হলো কোনো ক্লাস হবে না, জাস্ট এক্সামটা হবে। এরপরে অনেকজনের কোশ্চেন থাকে যে এক্সামের টাইম কতক্ষণ। এক্সাম আপনি যখন ক্লিক করবেন আপনারা 40 মিনিট পাবেন, 40 মিনিটের পরে আপনারা কিন্তু সময় পাবেন না, আর মার্কস হলো 50। গুগল ফর্ম, যেহেতু গুগল ফর্ম তো আপনার 40 মিনিট, আপনি যখন গুগল ফর্মে ক্লিক করবেন তখন কিন্তু টাইমটা কাউন্ট হয়। এক্সাম হলো আজকের ক্লাস এবং আগামী ক্লাস, দুইটা ক্লাসের পরবর্তী এক্সাম। আমি এই জন্য আগে থেকে বলে রাখছি যাতে আপনারা একটা মাইন্ডসেট নিয়ে রাখেন যে এক্সামটা কবে। মানুষের একটা মাইন্ডসেট করা লাগে, এই জন্য আগে থেকে জানিয়ে রাখছি। এবং আমি এই পিপিটি ফাইলে লিখে রেখেছি যাতে সবাই বুঝতে পারে, অনেকেই বুঝতে পারে না। এরপরে হলো আপনারা যখন এক্সামটি দিবেন তখন কিন্তু আপনাদের দুইটা জিনিস চাবে, একটা হলো স্টুডেন্ট রোল এবং বা স্টুডেন্ট আইডি এবং মোবাইল নাম্বার। এখন আমাকে সবসময় স্টুডেন্টরা বলে স্টুডেন্ট রোল বা স্টুডেন্ট আইডি কই থেকে পাবো। বেশিরভাগই স্টুডেন্টের যেটা দেখা যায়, মেসেজে স্টুডেন্ট রোলটা থাকে, যেটা দিয়ে আপনারা প্রথমে এই গ্রুপে জয়েন করেছেন। অনেকের মোবাইলের ত্রুটির কারণে নষ্ট হয়ে যায়, বা যে কোনো কারণে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আপনারা যেটা করবেন, যাদের স্টুডেন্ট রোলটা হারিয়ে গেছে বা স্টুডেন্ট আইডিটা হারিয়ে গেছে, তারা অফিসে কল দিয়ে আপনারা কিন্তু এই স্টুডেন্ট রোল বা আইডিটা কালেক্ট করে নেবেন। অনলাইনে কম থাকি তাহলে কি লাস্ট ক্লাসে? স্যার আমরা তো অনেকে অনলাইনে কম থাকি, তাহলে কি লাস্ট ক্লাসে
কেউ বলে দিবেন আপনাদের নেক্সট ক্লাসেও আমি আবার বলে দিব যে আগামী ক্লাসে এক্সাম হবে এবং ঠিক ক্লাস টাইমে আমি পোস্ট করব। ক্লাস টাইমে পোস্ট করার পরে আমরা ইয়ে দিবেন, ওই রোলটাই হলো আইডি। আমি এজন্য দিয়েছি যে এক্সাম রোল বা এক্সাম আইডি দুটো একই কথা। এবং আমার কাছে কিন্তু আপনাদের কোনো ইনফো নেই। জি, হটলাইন ফোনটা যদি লাগে, দাঁড়ান আমি, আমার কাছে তো ওরকম নেই। যদি কারো কাছে না থাকে, দাঁড়ান আমি দেখি আমার কাছে আছে নাকি। যদি কারো কাছে থাকে দিয়ে দিন, আমার কাছে কয়েকটা আছে, আমি দিয়ে দিচ্ছি। না, ওই যে হটলাইন নাম্বার বলছে যে এই অফিসের নাম্বার 0189 নাম্বারটা আগে লিখে রাখলে আপনাদের জন্য ভালো হতো। আমি তো এই যে একজন লিখে দিয়েছে, আমি দাঁড়ান আমি এটা কপি করে দিই। যে সজীব ভাইয়া লিখে দিয়েছে, এই নাম্বারে কল দিবেন। এই নাম্বারে কল দিলে আর কি আপনারা কিন্তু পাবেন। তো আপনারা আর কিছু কি জানতে চাচ্ছেন? আর একটা কথা আমি বলে রাখি একটু ভালো মতো, যখন আমরা আপনারা এক্সাম দিবেন, এক্সামে কিন্তু কিছু কিছু সেকশন কেস সেন্সিটিভ হবে। কেস সেন্সিটিভ মানে হলো আপনারা লিখেছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আরেকজন দিয়েছেন, আবার সজীব আহমেদ দিয়েছেন। আমি দুইটা নাম্বারই দিয়ে দিই। এক্সাম হলে আমাদের ক্লাস হবে। তো আমি যেটা বলছিলাম, আমাদের এই এক্সামটা হওয়ার সময় কেউ কেউ দেখবেন যে এই কিছু কিছু জায়গায় কেস সেন্সিটিভ থাকবে, তো কেস সেন্সিটিভের জন্য আনসার ভুল দেখাবে। তো সেই জন্য আমরা কোনো চিন্তা করব না। ওকে, ধরেন আমরা লিখেছি কোশ্চেন হলো এসইও কি, আনসার লিখলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিন্তু ক্যাপিটাল এস, ক্যাপিটাল ই আর ক্যাপিটাল ও এর জন্য গুগল ভুল দেখাচ্ছে। তো এগুলোর জন্য আমরা চিন্তা করব না, মার্কস পরে দেওয়া হয়ে যাবে। তো আমরা এক্সাম নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার। যদি একজন বলে ক্লিয়ার, তাহলে আমি বুঝবো যে ক্লিয়ার। আমাকে কিন্তু এই স্টুডেন্ট আইডি বা ইয়ে নিয়ে কোন রকম জিজ্ঞেস করেন না। জি, ফেল আছে, যদি আপনারা ফেল করেন পরেরটা পরে দেখা যাবে, কিন্তু ফেল করেন না, 40-তে ফেল করেন না আর কি। পাস মার্ক 50%-এ পাস হয়ে যাবেন। 50 মার্ক যেহেতু, 35 ধরে রাখেন। তো আমরা এখন ক্লাসে যাই, যেহেতু সবাই ইয়ে নিয়ে বুঝে গেছি। আজকের টপিক হলো এসইও ইন্ট্রো এবং টাইপ। এসইওটা কি? এসইওটা সম্পর্কে কেউ কি জানেন? কোন ক্লাসের উপরে এক্সাম? এক্সাম আমি আগে বলেছি যে এক্সাম নিয়ে এক্সাম হবে আজকের ক্লাস এবং আগামী ক্লাস। প্রথমে হলো আজকের ক্লাস, আগামী ক্লাসটা শেষ হবে, তারপরে এর আগ পর্যন্ত যেগুলো আর কি করা হয়েছে সবগুলো মিলে আজকের পার্ট হলো এসইও, আগামী ক্লাস হলো কিওয়ার্ড রিসার্চ। তো এরপরে যা যা আছে সবগুলো মিলিয়ে হলো আজ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা আসি। তো আজকের ক্লাস হলো এসইও। তো এসইওটা কি আমরা বুঝি? ধরেন আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে ধরেন আমরা তো এই
আমি তো ইনকগনিটো মোডে আছি, গুগল জানে আমি বাংলাদেশে আছি। তো এখন ধরেন আমরা কিন্তু পিন্টারেস্টে মনে হয় লিপস্টিক দিয়ে সার্চ দিয়েছিলাম, মনে করেন একটা মেয়ে লিপস্টিক দিয়ে সার্চ দিয়েছে, লিপস্টিক প্রাইস ইন বাংলাদেশ, লিপস্টিক প্রাইস এটুকু দিয়েছে। তো লিপস্টিক যদি প্রাইস দেয়, দেখুন এখানে দারাজে দিয়েছে, এখানে বাংলা শপার্স.com দিয়েছে, এখানে দিয়েছে, এখানে দিয়েছে। না আমি বলেছি যদি আপনাদের তালহা ভাই না তালহা ভাইয়া, আমি বলেছি যদি আপনার ওই গুগল যে আপনি লিখবেন, মানে আপনার যদি রেজাল্টটা ঠিক থাকে তাহলে আপনার মার্কস দিয়ে দিবে, এটা নিয়ে চিন্তা করেন না। ক্যাপস লকের জন্য আপনার দেখাবে রং, কিন্তু লাস্টে মার্কস দিয়ে দিবে। কিন্তু আপনি যদি এসইওর মিনিংটা ভুল লেখেন বা বানান ভুল লেখেন সেটা তো আপনার দোষ, কিন্তু যদি রং দেখায় সবই ঠিক লেখেন তাহলে আপনাকে মার্কস দিয়ে দিবে পরে, রং লেখা থাকলে। ঠিক আছে ভাইয়া? তো আমরা এখন আর মার্কস এটার না কথা বলে আমরা ক্লাসে যাই। ওকে, যেটা বলছিলাম, এসিও কি মোবাইল আর ল্যাপটপ? এসিও, এসিও আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা মোবাইলে হয় ল্যাপটপে হয়। আমি আগে বুঝিয়ে নিই লিজা আপু, পরে আপনি সবকিছুতেই বুঝতে পারবেন। জি, ফেসবুকের ক্লাস শেষ আমাদের, ফেসবুকে অ্যাডস ক্যাম্পিং আমাদের শেষ, আমি এক ক্লাসে শেষ করে দিয়েছি। আশা করি ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন আমরা সবাই করতে পারবো। তো আজকের নতুন টপিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখান থেকে এটা আমি কেটে দেই। পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপ আমরা তখনই করতে পারবো যদি আমাদের ওয়েবসাইট থাকে, যেহেতু আমাদের বেশিরভাগই ওয়েবসাইট নেই, সুতরাং পিক্সেল সেটআপ নিয়ে আমি দেখাতে চাচ্ছি না। ঠিক আছে, এটা আপনারা যখন আমরা নিজেরা ওয়েবসাইট বানাবো তারপরে আমরা পিক্সেল সেটআপ নিয়ে দেখতে পারবো, যেহেতু আমাদের ওয়েবসাইট নেই সুতরাং ওইগুলা নিয়ে আমরা চিন্তা করছি না। ঠিক আছে, এগুলা নিয়ে আমরা কথা বলবো না, আমরা আজকের টপিক নিয়ে আসি। আমাকে আজকের টপিক নিয়ে বলেন। আর ফেলের চিন্তা করব না, রাজন ভাইয়া, ফেলের চিন্তা করব না, আমরা পাশের চিন্তা করব। ঠিক আছে ভাইয়া, আমরা পাশের চিন্তা করব, ফেলের চিন্তা কেন করব? ওয়েবসাইটে দেখবেন কি ভাবে বানাবো। জি, ওয়েবসাইটে আমাদের ক্লাস হবে, আমাদের ওয়ার্ডপ্রেসে ক্লাস হবে। আমরা ক্লাস করি, আস্তে আস্তে সব পারবো। ঠিক আছে, আস্তে আস্তে সব পারবো, টেনশন নেওয়ার কারণ নেই। আমরা আজকে আজকে ক্লাসটা করি, আজকের ক্লাসটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাস এবং সবচেয়ে বেশি কঠিন ক্লাস। ঠিক আছে, এটা অনেকেই বুঝে না, এজন্য আমি অনেক আস্তে ধীরে ক্লাসটা করাই। আপনারা আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, আমি অনেক ইজি ভাবে আর কি ক্লাসটা মেনটেন করি, আপনারা আজকে ক্লাসটা দেখেন। তো এসিও আমি যেটা বলছিলাম, এসিওটা কি দেখুন, একজন স্যার দিয়েছে লিপস্টিক প্রাইস দিয়ে। রাজন ভাইয়া বিষয়টি দেখেন যে আজকে একজন সার্চ দিয়েছে যে লিপস্টিক প্রাইস লিখে, বা আপনি একটা জিনিস পছন্দ করেন, ধরেন আমি সার্চ দিলাম ইয়ারফোন, কেউ ইয়ারফোন কিনবে, ইয়ারফোন প্রাইস দিয়ে সার্চ দিল, তো স্টারটেক আসলো, দারাজ আসলো। কারণ আপনি, রাজন ভাইয়া, আপনি এখানে রায়ান্সে যাবেন, দারাজে যাবেন, মনে করেন রায়ান্স থেকে কিনে ফেললেন আপনার পছন্দের ইয়ারফোন, আপনি এই যে ওরিমো ইয়ারফোনটা কিনে ফেললেন। তো আপনি আমাকে বলেন, আপনি কি এখানে অ্যাপেল গ্যালাক্সি যেতে পারেন, স্টারটেকে যেতে পারেন, আপনি কি দ্বিতীয় পেজে গিয়ে কিনবেন, নাকি ফার্স্ট পেজে গিয়েই তো আপনি পেয়ে যাচ্ছেন, দ্বিতীয় পেজে কি যাবেন? রাজন ভাই আপনি আমাকে বলেন, ইয়েস বা নো বলেন। আর সবাইও বলেন, শুধু রাজন ভাইয়া কেন, সবাই বলেন, আপনারা কতবার সেকেন্ড পেজে যাবেন? ফার্স্ট পেজে যেগুলো পাচ্ছেন, ফার্স্ট পেজে, ভাইয়া দুজন বললো ফার্স্ট পেজে না, যাব না। হ্যাঁ, তো আমরা কি বুঝছি যে আমাদের সেল বাড়ছে যখন
ফার্স্ট পেজে আছে। গুগলের ফার্স্ট পেজে থাকা মানে হলো আমার সেল বেড়ে যাওয়া। একজন খুবই স্পেশালিস্ট, একজন এসইও স্পেশালিস্ট বলেছিল আমার একটা লাস্ট যদি গুম করতে হয়, গুগলের সেকেন্ড পেজে লাস্ট গুম করার সবচেয়ে ভালো জায়গা, কারণ বেশিরভাগই মানুষ গুগলের সেকেন্ড পেজে যেতে চায় না। তো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এজন্য করি যাতে আমাদের সেল বাড়ে এবং আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট ফার্স্টের দিকে আসে। তো এই জন্য আমাদের কি কি দরকার, এই এই বিষয়টাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে কিভাবে আমাদের প্রোডাক্টটা গুগলের ফার্স্ট পেজে আসে এবং সেল বাড়ার একটা সম্ভাবনা থাকে। না, ফার্স্ট পেজে যেগুলা পছন্দ না তাহলে সেকেন্ড পেজে যায় না। ফার্স্ট পেজে আপনি সেকেন্ড পেজে আসেন, আপনি দেখবেন রিলেভেন্ট জিনিসই আছে, রিলেভেন্ট জিনিসই আছে নিশ্চয়ই ভাইয়া, রিলেভেন্ট জিনিসই আছে, কিন্তু আপনার ফার্স্ট পেজের যে এসইও সেকেন্ড পেজ থেকে বেটার, এজন্য ফার্স্ট পেজে এসেছে। ঠিক আছে, যার এসইও বেটার, যার ডোমেইন বেটার, অনেক কিছু ম্যাটার করে, তার জন্য এটা ফার্স্ট পেজে এসেছে। তো আমরা বুঝলাম যে এসইওটা কি। এখন আমি আমাদের স্লাইডে যাই। এসইও ইন্ট্রো, আজকের ক্লাস যেটা এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশন। হোয়াট ডাজ এসইও মিন? এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যেটা গুগলে সার্চ দেই এবং গুগলে আসে সেটা আমরা জানি। গুগল একটা সার্চ ইঞ্জিন এবং ইউটিউব একটা সার্চ ইঞ্জিন। তো ইউটিউবে কিভাবে আমরা টাকা ইনকাম করতে পারি আমরা কি জানি? ইয়েস নো কিছু একটা বলেন, ইউটিউবে কিভাবে টাকা ইনকাম করা যায়? মানুষের যে টাকা আসে ইউটিউবে, দুইজন বললো যে না, একজন বলেছে তালা ভাইয়া জানে, নাসফি ভাইয়া জানে, মোটামুটি জানি, তো বেশিরভাগই জানে না। তো তাহলে বলি, আপনি যখন ইউটিউবে কন্টেন্ট একটা শেয়ার করেন, তারপরে এই কন্টেন্ট যতগুলো আপনার ক্লিক পড়ে, ক্লিক পড়ার পরে ওটা ভিউ হয়, ওয়াচ টাইম, এটাকে বলে ওয়াচ টাইম। আগে ক্লিকের উপর ছিল, এখন ক্লিক থেকে চেঞ্জ করে, ওই যে আমি পরবর্তীতে আসব, ক্লিকের উপর চেঞ্জ করে এখন হয় ওয়াচ টাইম। ওয়াচ টাইমের উপর আপনি একটা ভিডিও দিলেন, ভিডিও দেওয়ার পরে কতক্ষণ আপনি আপনার কন্টেন্টটা একজন আপনার ভিউয়ারকে দেখাচ্ছেন, তার উপরে আপনার একটা আর্নিং আসে। একটা নির্দিষ্ট সময় পর সেই আর্নিং এর উপরে আপনাকে, সেই ভিউ এর উপরে আপনাকে একটা রেভিনিউ দেয়। এভাবে আপনার ইউটিউব থেকে আর্নিং আসে। আমি কি বুঝাতে পেরেছি? ধরেন আমার একটা পছন্দের ইউটিউবার হলো পিউডিপাই, ও একটা ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ পায়, একটা ভিডিও দিলেই ও প্রচুর পরিমাণ ভিউ পায়। তো এখন কথা হলো, আপনি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনারটা কিভাবে প্রথম দিকে আসবে? এখন ধরেন আপনি একটা ডিম পোচের ভিডিও দিলেন, আপনারা কি সব প্রথম দিকে কি আসবে? ডিম পোচের ভিডিও তো আরো অনেকগুলো আছে। তো যাতে আপনার ভিডিও প্রথম দিকে আসে, সেজন্য আপনাকে সার্চ ইঞ্জিনে অনেক কিছু লিখতে হয়। তো এই লেখাগুলাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। আমি কি বুঝাতে পেরেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? যেমন মনে করেন আমরা লিখি হলো এই কিছু কিওয়ার্ড লিখি এবং কিছু কি ফ্রেজ লিখি। যেমন ধরেন আমরা সার্চ দিই কি, আমি যেমন সার্চ দিয়েছি লিপস্টিক প্রাইস, যেমন দিয়েছি লিপস্টিক প্রাইস ইন বাংলাদেশ, যেমন দিয়েছি ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ। এগুলো কি? এগুলো হলো আমাদের কিওয়ার্ড এবং কি ফ্রেজ। কিওয়ার্ড কাকে বলে? কিওয়ার্ড হলো একটি শব্দ, একটি শব্দকে কিওয়ার্ড বলে। এবং কি ফ্রেজ গুলো কি? কি ফ্রেজ গুলো হলো অনেকগুলো শব্দ মিলে এটি কি ফ্রেজ হয়। তো আমি একটা উদাহরণ এখানেও দিয়েছি, যেমন ধরেন কি ওয়ার্ড হলো একটি শব্দ, এই যে শপিং মল, এর একটি কিওয়ার্ড। আর যদি একটি শব্দ কি ফ্রেজ হয়, তাহলে বেস্ট শপিং মল ইন বিডি, এটা তাহলে কি ফ্রেজ। তাহলে কিওয়ার্ড আর কি ফ্রেজের সাথে আপনার সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনের কি গুরুত্বপূর্ণ মানে দরকার, এটা তো বুঝতে পেরেছি। আমি প্রথমেই দেখিয়েছি, আমি সার্চ দিয়েছি যেটা, সেটা নিয়েই আর কি আসছে।
তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যদি সংজ্ঞা দিই তাহলে হলো যদি কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের রুলস এন্ড রেগুলেশন এবং গাইডলাইন্স ফলো করে কোনো ওয়েবসাইটটি ডেভেলপ বা ডিজাইন করা হয় এবং নির্দিষ্ট কিওয়ার্ডস ধরে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করা হয় তাহলে সেটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো উদাহরণস্বরূপ হলো প্রথমে আমি বললাম গুগলসের সফটওয়্যার বিজনেস একটা আছে, সেটা হলো আপনার যেটা আমি একটু আগে দেখালাম, আর আমি একটা উদাহরণ দিলাম গুগলের যে ভিডিও র্যাঙ্কিং, এটা একটা উদাহরণ দিলাম। আমরা কি বুঝতে পারলাম এসইওটা কি? যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট, যেমন ওয়েবসাইট যেগুলো আছে, ধরেন আমরা যে কোনো একটা ওয়েবসাইট ধরি, এটা ইউটিউবও হতে পারে, একটা সফটওয়্যার কিসে যাই, আমরা তো ওয়েবসাইটের করে থাকি, সফটওয়্যার ফার্ম দিয়ে সার্চ দিই, আমরা কিন্তু নর্মালি সফটওয়্যার ফার্ম দিলাম, ওনারটা কিন্তু প্রথমে আসলো। তার মানে কি, যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট, যেগুলো ওয়েল অপটিমাইজড হবে, এটা তো ভালো না, তাও প্রথম দিকে আসলো। তো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের রুলস এন্ড রেগুলেশন, প্রতিটা ওয়েবসাইটের কিছু, গুগলের কিছু, গুগল না শুধু সব সার্চ ইঞ্জিনের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, রুলস এন্ড রেগুলেশন এবং গাইডলাইন ফলো করে কোনো ওয়েবসাইট ডেভেলপ বা ডিজাইন করা হয় এবং নির্দিষ্ট কিওয়ার্ড ধরে সার্চ ইঞ্জিনের সেই ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করা হয়, তাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। নাইম ভাইয়া, বুঝতে পেরেছি? জি, আপনি ওভাবেও বলতে পারেন দ্য প্রসেস অফ গ্রোয়িং ওয়েবসাইটস অর্গানিক সার্চ ট্রাফিক। এই যে রাফিন ভাইয়া ভালো কথা বললো, এটাও বলা যায় যে প্রসেস অফ গ্রোয়িং ওয়েবসাইটস অর্গানিক সার্চ ট্রাফিক, কিন্তু অর্গানিক ভাবে না, অর্গানিকই বলা যায়, একরকম অর্গানিকই বলা যায়। জি, আপনাদের ইউটিউবেরও ক্লাস আছে, আপনাদের ইউটিউবেরও আলাদা ক্লাস আছে। এটার মিনিংটা পাওয়ার পয়েন্টে দেওয়া যায়? আমি বুঝিনি। সজীব আহমেদ, আপনার কথা বুঝিনি, মিনিংটা পাওয়ার পয়েন্টে দেওয়া যায় মানে? উনি লিখেছেন, আমি দেখে দিচ্ছি ভাইয়া। আনামুল ভাইয়া লিখেছেন দ্য প্রসেস অফ, ও না, এটা আমি জাস্ট নিজে আপনাদের মুখে বলতে পারতাম, আপনাদের ক্লাসে যাতে আপনারা ভালো বুঝতে পারেন, জাস্ট ওইটাই দিচ্ছি, এছাড়া কিছু না, এটা আমি মুখেই বলতে পারতাম। অনেকেই বলে যে এভাবে নিলে বুঝতে পারেন ভালো, তাই আর কি এভাবে করে নিচ্ছি। তো এখন আমরা সার্চ ইঞ্জিন গুলো আর কি দেখে আসি, সার্চ ইঞ্জিন গুলা কি কি। তো সার্চ ইঞ্জিন গুলো আমরা যদি দেখি, যেমন ধরেন বিং একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন, আপনার এই ওয়াল আলফা বা আলফা, এটা একটা সার্চ ইঞ্জিন, বাইদু একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন, ডাক ডাক গো একটা সার্চ ইঞ্জিন, বাংলাদেশের সার্চ ইঞ্জিন হলো পিপিলিকা, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, আর্স একটা সার্চ ইঞ্জিন, এওএল একটা সার্চ ইঞ্জিন, বিগ একটা সার্চ ইঞ্জিন। তো এগুলা সব সার্চ ইঞ্জিনকেই কিন্তু আমরা কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ করে আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে র্যাঙ্ক আপ করা সম্ভব। আমি কি বুঝাতে পেরেছি? যদি আমি আপনাদের ওভাবেই দেখাতে চাই, একটা উদাহরণ যদি ওভাবে দেখাতে চাই, ধরেন এখান থেকে আসি, আপনাদের আমি কিন্তু একটি ক্লাস করিয়েছি ইসের, ধরেন এই গুচি সোয়েট শার্ট,
দেখেছেন আপনাদের যে আমি দেখেছি আমাদের ক্লাসে যে আপনাদের যে ক্লাস দেখিয়েছিলাম আবার পেজ দিয়ে, এর কিন্তু ফার্স্ট ফার্স্ট জায়গায় দেখা ফার্স্ট পেজে এসেছে। আমরা কি দেখতে পেরেছি? এই যে এখন তো ফেসবুকে আছে তো, কিন্তু এই যে দেখেন, তো আমি এগুলো কিওয়ার্ড ইউজ করে আমার পেজটা আর কি র্যাঙ্ক আপ করতে পেরেছি। তো আমি আর কি বললাম যে র্যাঙ্ক আপ করা পসিবল, এটা আর কি দেখানোর জন্য এটা আমি দেখালাম। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা উদাহরণ দেখালাম যে কিভাবে আমরা সার্চ ইঞ্জিনকে কিওয়ার্ড দ্বারা আমাদের পেজটাকে উপরের দিকে উঠাতে পারি। তো এখন হলো হাউ এসইও ওয়ার্কস। এসইও তিন ভাবে কাজ করে। একটা হলো ক্রলিং, তারপর হলো ইন্ডেক্সিং, তারপরে হলো র্যাঙ্কিং। জি, আপনারা এফবি পেজ তো করতে পারবেন, আপনারা তো ফেসবুক পেজ করতে পেরেছেন না, আপনারাও এভাবে আস্তে আস্তে নিজেদেরটা এসইও করে উপরের দিকে উঠাতে পারবেন। তো কি বললাম, এসইও তিন ভাবে কাজ করে। একটা হলো ক্রলিং, একটা ইন্ডেক্সিং, একটা র্যাঙ্কিং। তো ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং কিভাবে কাজ করে? ধরেন আমরা যখন একটি ওয়েবসাইট যখন পাবলিশ করি, পাবলিশ করার পরে একটি ভার্চুয়াল স্পাইডার বা বট আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকে, এটা একটা এই ভার্চুয়াল বট বা স্পাইডার যেটাই বলেন, এটা স্পাইডার, এটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমাদের এই ওয়েবসাইটটাকে পড়ার চেষ্টা করে। পরে তারপরে এটা এই ওয়েবসাইটটা এবং ওয়েবসাইটটা বলেন আমাদের কন্টেন্ট বলেন, এটা বোঝার চেষ্টা করে এটা কোন টাইপের ওয়েবসাইট বা কোন ক্যাটাগরিতে পড়ে। দেখেন এখানে লেখা আছে যে সার্চ ইঞ্জিন স্পাইডার্স crawl your website and try to understand your page content। যে আমাদের এই পেজটা আসলে কি টাইপের, ফুড টাইপের নাকি ক্লথ টাইপের নাকি এই ইলেকট্রনিক্স টাইপের, এটা পড়ার চেষ্টা করে। এরপরে নেক্সট যেটা বললাম, ইন্ডেক্স করে। যখন পড়া হয়ে গেল, পরে এটাকে ইন্ডেক্স করার চেষ্টা করে। your site is indexed under a relevant categories and সার্চ আইটেম। তো এরপরে যখন ক্যাটাগরি করে ফেলে, বুঝতে পারে যে এটা ফুড ক্যাটাগরিতে পড়েছে বা ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে পড়েছে, তারপরে এটাকে ইন্ডেক্স করার চেষ্টা করে। ইন্ডেক্স করার পরে এটা র্যাঙ্ক করে। তৃতীয়টা যেটা বললাম, র্যাঙ্ক করে। নেক্সট টাইম when user searches and it matches the topic of your content, your website will rank on ACRP। ACRP হলো সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন র্যাঙ্ক পেজ। তার মানে হলো যে আমার এখানে আমি যে ইন্ডেক্স করলাম, ইন্ডেক্স করার পরে আমার এই পেজটাকে উপরের দিকে উঠানোর চেষ্টা করে। ধরেন একজন সার্চ দিল যে, যেমন আমি বললাম ইয়ারফোন প্রাইস, তো ইয়ারফোন প্রাইস দিয়ে আর কি সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করে দেয়। জি, সার্চ ইঞ্জিন রেজাল্ট প্রাইস, রাইট, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এটা দেয়। আমি যেটা বললাম এটা কি সবাই বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারে আমি আরেকটা স্লাইড রেডি করেছি। ধরেন এটা ক্রলিং করলো, আমাদের ওয়েবসাইটটাকে ক্রল করার চেষ্টা করে, আমাদের ওয়েবসাইটটাকে ক্রল করার চেষ্টা করে, ক্রল করে এই পেজটাকে অ্যানালাইজ করার চেষ্টা করে। অ্যানালাইজ করার পরে এরপরে ওইটাকে স্টোর করে এটাকে ইন্ডেক্স করে। ইন্ডেক্স করার পরে আপনার ওটাকে র্যাঙ্ক করে। র্যাঙ্ক করার পরে ইউজার যখন একটা দিয়ে সার্চ দেয় যে আমার এই লিপস্টিক লাগবে, আমার ইয়ারফোন লাগবে, আমার মনিটর লাগবে, সে অনুযায়ী ওই র্যাঙ্ক করে ওইকে সার্চ ইঞ্জিনে দেখায়। আব্দুল আজিজ ভাইয়া, আপনি কি বুঝতে পেরেছেন? আব্দুল আজিজ ভাইয়া বুঝতে পারেননি। ধরেন এই ওয়েবসাইটটা
ওয়েবসাইটটা যে আছে এটাকে পাবলিশ করা হলো। এরপরে এই ওয়েবসাইটটা কি টাইপের বোঝার জন্য এই যে একটা ভার্চুয়াল বট এই ওয়েবসাইট থেকে বাম থেকে নিচের দিকে হেঁটে যায়, এটা আপনি দেখতে পারবেন না, ও আপনি ক্রল করে যায়, তারপরে বোঝার চেষ্টা করে এটা কি টাইপের ওয়েবসাইট, এটা কি খাবার টাইপের, খাবারের মতো খাবারের ওয়েবসাইট, নাকি এটা ব্লগ ওয়েবসাইট, নাকি কি টাইপের ওয়েবসাইট। তারপরে ও এটা চেষ্টা করে, বোঝার পরে ও এটাকে একটা ভাগ করে দেয়, যে এটা ফুডের মধ্যে গেলে ফুডের বাস্কেটে পড়বে, বা যদি অন্য কোনো জায়গায় যায় ইলেকট্রিক টাইপের হয় তাহলে ইলেকট্রিক যেগুলো ওয়েবসাইট রেখেছে ওইখানে আর কি কন্টেন্ট রেখে দিবে। এরপরে যখন কেউ সার্চ দিবে ওই অনুযায়ী ওনাকে দেখাবে। আব্দুল আজিজ ভাই, আমি কি বুঝাতে পেরেছি? এভাবে করে আর কি এসইওটা কাজ করে। এখন হলো টাইপস অফ এসইও। এসইওর কিছু টাইপ আছে। আমরা যদি বলি এসইও কি টাইপের, নর্মালি এসইও 4 টাইপের হয়, কিন্তু আরো অনেক টাইপের এসইও কিন্তু হয়। তো আমাদের যদি কেউ জিজ্ঞেস করে তো আমরা বলবো নর্মালি ইথিক্যালি নৈতিকতার দিক থেকে এসইও হলো 4 ভাগে ভাগ করা যায়। তো নৈতিকতার দিক থেকে হলো 4 ভাগে। একটা হলো হোয়াইট হেড এসইও, একটা হলো ব্ল্যাক হেড এসইও, একটা হলো গ্রে হেড এসইও, আর একটা হলো নেগেটিভ হেড এসইও। আর যেটা বললাম অন্য টাইপের মধ্যে আছে, একটা হলো অন পেজ এসইও, একটা হলো অফ পেজ এসইও, একটা টেকনিক্যাল এসইও, একটা লোকাল এসইও। তো এইগুলা মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু আসলে কিছুই না। হোয়াইট হেড এসইও মানে হলো যেটাতে নৈতিকতার দিক থেকে যেটা বললাম, যেটা এই সব দিক দিয়ে ভালো, এটা হলো হোয়াইট হেড। যেটা একটু খারাপ সেটা ব্ল্যাক হেড। যেটা হোয়াইট হেড আর ব্ল্যাক হেড মিশিয়ে এটা হলো গ্রে হেড। নেগেটিভ হেড হলো যেটা আর কি ব্ল্যাক হেডের মতো কিন্তু আর কি একটু ক্ষতিকর, সেটা নেগেটিভ। তো এই 4টা বুঝলাম, এগুলা সবগুলো আমি বুঝাবো, একটু পরেই বুঝাবো। অন পেজ মানে বুঝতে পারলাম যেটা পেজের মধ্যে, অফ পেজ মানে হলো যেটা পেজের বাইরে, টেকনিক্যাল মানে হলো আপনার কোড দিয়ে যেটা টেকনিক্যাল, আর লোকাল মানে হলো স্থান ভিত্তিক। তো আমরা কি এমনি একটা আইডিয়া করতে পেরেছি বিষয়টা কি? আমি সবগুলো ডিটেলস বলবো, কিন্তু আপনি বলেন যে আইডিয়া করতে পেরেছি নাকি সবগুলা। ইয়েস বা নো বলেন। একটা আইডিয়া করতে পেরেছি যে হোয়াইট হেড, ব্ল্যাক হেড, গ্রে হেড, নেগেটিভ হেড। ওকে, তাহলে এখন ডিটেলস পড়ি যে হোয়াইট হেড এসইও কাকে বলে। হোয়াইট হেড এসইও টেকনিক হলো গুগলের সুপারিশকৃত পদ্ধতি যে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধির জন্য। এই পদ্ধতি অনুসরণ করে আপনি গুগলের গাইডলাইন মেনে চলছেন, যা আপনাকে আপনার ব্যবসায়কে অনলাইনে নেতিবাচকতা ছাড়াই এবং ভালোভাবে প্রচার করতে সহায়তা করে। তার মানে আমি যেটা বললাম অন পেজ আর অফ পেজ বুঝিনি। অন পেজ হলো যে এসইওটা আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে করবেন, সেটা হলো অন পেজ, আর যেটা আপনার ওয়েবসাইটের বাইরে করবেন সেটা অফ পেজ। এটার আমি ডিটেলসটা বলবো পরে, একটু পরেই আমি বুঝাবো, কিন্তু আপাতত এটা বুঝেন। অন পেজ মানে হলো পেজের মধ্যে, আর অফ পেজ হলো পেজের বাইরে। আর আরেকটু যদি ভালো বুঝতে চান এখনই, একটা হলো বাসার মধ্যে থেকে করা আর একটা বাসার বাইরে থেকে করা। তাহলে ভাইয়া আমি বুঝতে পেরেছি, আমরা ডিটেলস হলে আরো বুঝতে পারবেন। তো হোয়াইট হেড এসইওতে আসছি। হোয়াইট হেড এসইও হলো যেটা গুগল বলে যে এটা আপনি করতে পারবেন, সেটা হলো হোয়াইট হেড এসইও। হোয়াইট হেড এসইওর মধ্যে যেগুলো আমি আর কি আপনাদের বলি, যেমন ধরেন যে এখানে কিছু হোয়াইট হেড এসইও টেকনিক লেখা আছে। আপনার ওয়েবসাইটে সর্বোচ্চ মানের টেক্সট কন্টেন্ট প্রকাশ করা, যে আপনি যখন আপনার একটি কন্টেন্ট আর কি দিবেন, সেই কন্টেন্টটা যাতে ভালো থাকে, এই কন্টেন্টের মধ্যে যাতে কোনো রকম খারাপ কিছু না থাকে, এবং কন্টেন্টের মান যাতে ভালো থাকে, যেটা আমি সবসময় বলি, যেটা দিবেন সেটা যাতে ভালো মতো হয়, তাহলে আর কি গুগল বুঝে যে এটা ভালো, এবং এটাকে র্যাঙ্ক করলে সবার জন্য ভালো হবে, মানে যে আর কি যে সমস্যার জন্য আসছে সেই সমস্যার সমাধান হয়েছে।
তাহলে সেটা হোয়াইট এসইওর মধ্যে পড়ে। এখানে দেখি এখানে কি লিখেছি, গুগল অনেক এই মনোযোগ দেয় কোন ওয়েব পেজ বা ওয়েবসাইট সার্চারদের সমস্যাগুলি সবচেয়ে ভালোভাবে সমাধান করেছে। সার্চার কি আপনার পৃষ্ঠায় থাকা বিষয়বস্তু থেকে সন্তুষ্ট? যেমন ধরেন আমি একটা ইউটিউব দিয়ে সার্চ দিই, একটা উদাহরণ দিই তাহলে ভালো মতো বুঝতে পারবেন, যে আমি একটি ডিম পোচের ভিডিও প্রকাশ করেছি, কিন্তু আমি একটা থাম্বনেল দিয়েছি, থাম্বনেল তো বুঝেন যে সামনের ছবি দিয়েছি যে সে কি জানি বলে শাহরুখ খান কি করলো, এরকম একটা থাম্বনেল দিয়ে ভিতরে ছবি দিয়েছি, ভিতরে ভিডিও দিয়েছি ডিম পোচের। তাহলে সে দেখতে গিয়েছিল শাহরুখ খান কি করলো, ভিতরে দেখলো ডিম পোচের ছবি, ডিম পোচের রান্না। তো উনি যে সমস্যার জন্য গিয়েছে ওনার সমস্যা কিন্তু সমাধান হয়নি। তো উনি এটা আমি আশা করি বোঝাতে পেরেছি। কি বোঝাতে চাচ্ছি, যে আপনি যে পেজটি আর কি করবেন সেটাতে সাথে আপনার কন্টেন্টটি আর কি ঠিক নাকি। আপনি যেহেতু ডিম পোচের রান্না, ডিম পোচের একটা ভিডিও দিয়েছেন, আপনার কন্টেন্টটিও যাতে উপরে সেটা প্রকাশ করে, আপনি যে সমস্যা দিয়েছেন সেটার সাথে যাতে ঠিক থাকে, এটি আর কি এখানে লিখেছে যে গুগল মনোযোগ দেয় যাতে আপনি যেটা দিয়েছেন সেটার সাথে আপনার ক্লায়েন্টটা, মানে আপনাকে যে পেজে আসছে বা আপনার যে কন্টেন্টটি দেখছে এটার সাথে সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না। আপনার বিষয়বস্তু কেবল সমস্যার সমাধান করা উচিত নয়, এটি ইউজারের জন্য সহজ এবং মজাদার হওয়া উচিত যাতে তারা ইজিলি বুঝতে পায়। জি, এই যে এনামুল রাফিন বলেছেন ফলোইং দ্য গাইডলাইন্স মেনটেনিং, ওইটাই আমি লিখেছি, ওইটাই আমি বাংলায় লিখেছি। গুগলের গাইডলাইন মেনে চলছেন তা আপনাকে ব্যবসার বাচ্চাকতা ছাড়াই ভালোভাবে প্রচার করতে সহায়তা করে, এটাই আমি লিখেছি। তারপর হলো ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা। তো ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস মানে হলো যে আমার একটা ইউজার আমার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে যাতে সে বিব্রত বোধ না করে, তো সেরকম একটা ওয়েবসাইট তৈরি করা, এটাও কিন্তু হোয়াইট এসইওর একটা কাজ। আবারও গুগলের কাছে ইউজাররা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদের সন্তুষ্টি পূর্ণ করা আবশ্যক। আপনার ওয়েবসাইটটি অন্য ওয়েবসাইটে লিঙ্ক করা এবং সহজে অ্যাক্সেস যোগ্য হওয়া নিশ্চিত করতে হবে। আপনি যে ওয়েবসাইটটি লিঙ্ক দিবেন, লিঙ্ক দেওয়া মানে তো বুঝি আমরা ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইটে দিলাম, আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি যে ওয়েবসাইটে সকল ধরনের মনে করেন খাবারের রেসিপি আছে, তো আমি মনে করেন পিন্টারেস্টে আমার একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছি, তো আমরা ব্যাকলিঙ্ক করেছি, আমরা তো এটা জানি ব্যাকলিঙ্ক কাকে বলে, তো আমরা পিন্টারেস্টে আমাদের এই ওয়েবসাইটে দিয়ে একটা ব্যাকলিঙ্ক করেছি, আমাদের কন্টেন্ট ভালো আছে এবং আমাদের ওয়েবসাইটটিও ভালো আছে, তাহলে সে এসে আমাদের ওয়েবসাইটে খুব ভালো মতো মানে খুব আরাম পেয়েছে এসে, যে সবই ভালো আছে, তাহলে আমাদের ওয়েবসাইটটি র্যাঙ্ক হবে। আশা করি বুঝতে পেরেছি হোয়াইট হ্যাট এসইও কি কি ফলো করে। যদি বুঝতে না পারেন আমাকে বলেন যে বুঝতে পারিনি, বিষয়টা কিন্তু কঠিন, অনেকে বুঝতে পারে না। সোশ্যাল মিডিয়া আপনার পৃষ্ঠার লিঙ্ক শেয়ার করা, যেটা আমি বলি যে আপনি যেটা করবেন সেটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন আমাদের টুইটার, ফেসবুক যেগুলো আছে সেগুলোতে শেয়ার করাও কিন্তু আপনার, শেয়ার করে ট্রাফিক জেনারেট করাও কিন্তু হোয়াইট হ্যাট এসইওর কাজ। বেশি শেয়ার করা না, একটা নির্দিষ্ট পরিমাণে শেয়ার করাও কিন্তু হোয়াইট হ্যাট এসইওর কাজ। HTML অপটিমাইজ করা, আপনার ওয়েবসাইটে গেল, ওয়েবসাইটে গিয়ে দেখলো যে আপনার লোড নিতে সময় লাগছে, তারপরে অন্য কোনো প্রবলেম হচ্ছে, এগুলা কিন্তু আপনার হোয়াইট হ্যাট এসইওর মধ্যে পড়ে না। আপনার একজন, যেটা আমি এখানেও বলেছি যে ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করার মধ্যেই কিন্তু HTML অপটিমাইজে চলে আসে। একজন আসলো আপনার ওয়েবসাইটে এসে দেখলো যে সবই ঠিক আছে, তো সেটাও কিন্তু হোয়াইট হ্যাট এসইওর মধ্যে পড়ে। এসে সে একটা লিঙ্কে ক্লিক করলো, অন্য লিঙ্কে ইজিলি চলে গেল, তার ভালো লেগেছে, তার এখানে আবার আসতে ইচ্ছা করবে, ওয়েবসাইটে আবার আসতে ইচ্ছা করবে, তো গুগল বুঝবে যে এই ওয়েবসাইটে আসলে বা এই পেজে আসলে, অথবা আপনার ফেসবুক পেজও যদি হয়ে থাকে, এই ফেসবুক পেজে আমরা সবকিছু পাচ্ছি, এখানে এসে আবার ভালো লেগেছে, সুতরাং আমার ফ্রেন্ডদেরও বলি এই পেজে আসতে,
বিষয়টা হলো এগুলোই হলো হোয়াইট হ্যাট এসইওর কাজ। আমি কি বুঝতে পেরেছি? যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন হোয়াইট হ্যাট এসইও কাকে বলে, এবং আমরা হোয়াইট হ্যাট এসইও দিয়ে কিন্তু ফলো করি। আমরা যখন হ্যাশট্যাগ ইউজ করি 5টা হ্যাশট্যাগ করে ইউজ করি, যাতে কারো সমস্যা না হয়। ইয়েস বা নো বলেন, তাহলে বুঝতে পারবো যে হোয়াইট হ্যাট এসইও আমরা সব সম্পূর্ণ বুঝেছি। ওকে, তাহলে কিন্তু সবাই আমি বুঝলাম যে বুঝেছেন। 3জন দিয়েছেন আর কি, ওসামা গন দিয়েছেন। ওকে, তাহলে হোয়াইট হ্যাট এসইও আমরা বুঝলাম। এখন হলো ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও যা ছিল তার অপোজিট হলো ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও হলো দ্রুত ফলাফল পাওয়ার উপায়। আপনার সার্ভার, আপনার একটা পেজ আছে, সেই পেজটি দ্রুত র্যাঙ্কিং করবে আপনি ব্ল্যাক হ্যাট এসইও যদি ইউজ করেন। একইভাবে আপনার এই সাইটটি গুগলের সার্ভার থেকে দ্রুত ভ্যানিশ হয়ে যাবে। এটাও ব্ল্যাক হ্যাট এসইও দ্বারা, কারণ গুগল কিন্তু বুঝে কোনটা ব্ল্যাক হ্যাট এসইও কোনটা হোয়াইট হ্যাট এসইও, এবং গুগল ব্ল্যাক হ্যাট এসইও কে টলারেট করে না, এটা ওদের গাইডলাইনে পড়ে না। তো হোয়াইট হ্যাট এসইও যদি গাইডলাইন ফলো করে, ব্ল্যাক হ্যাট এসইও গাইডলাইন ফলো করে না। এটা হলো এক কথায় শেষ। এখন আমরা এখানে পড়ি, এখানে কি লিখেছি আমি। ব্ল্যাক হ্যাট এসইও হলো দ্রুত ফলাফল পাওয়ার একটি উপায়, ঠিক যেমন আপনার সাইটটি গুগলের সার্ভার থেকে মুছে ফেলা দ্রুত উপায় ব্ল্যাক হ্যাট এসইও। কৌশলগুলি সবই গুগল অ্যালগরিদমের ম্যানিপুলেশন এবং এক্সপ্লয়টেশন এর নিয়ে কাজ করে। আপনি দ্রুত র্যাঙ্ক করবেন, তবে এটি কেবল স্বল্প সময়ের জন্য। গুগল লক্ষ্য করতে শুরু করবে যে আপনার পেজটি প্রকৃতপক্ষে সেই উদ্দেশ্য পূরণ করছে না, বরং প্রচুর ক্লিক পাচ্ছে, কিন্তু আর কি যে উদ্দেশ্যের জন্য করছেন না। টেক্সট গুলা দেওয়া যাবে? ঠিক আছে, আপনি যদি চান আমি টেক্সট গুলা দিতে পারবো, কিন্তু আপনি এটা এমনি, আমার তো ভিডিও থাকবে, ভিডিও তো চলে যাচ্ছে না। আপনি ভিডিওতে পুরা ভিডিওতে পাবেন, আপনার যখন দরকার ভিডিও তো থাকবেই। এটা জাস্ট আমি লিখে দিয়ে মুখেই বলতাম, এটা তার চেয়ে আমি স্লাইডে লিখে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন ইজিলি। কিছু ব্ল্যাক হেড টেকনিক্স এর মধ্যে হলো লিঙ্ক স্প্যামিং, কিওয়ার্ড স্টাফিং, অতিরিক্ত অপটিমাইজড HTML ট্যাগ এবং হেডিং। আর মধ্যে দিলে ভালো হয় আমার না, আমি এটা কাউকে দেই না, কারণ এগুলা আপনারা যদি আমি নিজে দিয়ে দিই আপনারা নিজেরা ইয়ে করবেন না। আমি চাই আপনারা নিজেরাও করেন, নিজেরাও রিসার্চ করেন। এগুলা তো আপনি নেটে সার্চ দিয়ে পাবেন, বাংলা পাবেন না, এজন্য আমি বাংলা ভিডিওতে থাকলো, কিন্তু নিজেরা একটু রিসার্চ না করলে নিজেরা আর কি ইয়ে করতে পারবেন। আমি চাই আপনারা নিজেরা একটু চেষ্টা করেন, না হলে তো আপনি আমাকে পাবেনি যে স্যার এই জিনিসটা বুঝি নাই, বুঝিয়ে দেন, আমি আরো বুঝিয়ে দিব। আশা করি আব্দুল আজিজ আপনি বুঝতে পেরেছি। তো যেটা বললাম, আপনি দ্রুত র্যাঙ্ক করবেন, কেবল এটি দ্রুত সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য। গুগল লক্ষ্য করতে পারবে আপনার পেজটি সেই উদ্দেশ্য পূরণ করছে না, শুধু ক্লিকই পাচ্ছে। যেমন আমি, স্যার কি বলছে একটু আবার বলেন please। ঠিক আছে, আবার শুরু করছি, ওই যে প্রশ্নের উত্তর দিলে আর কি একটু ইয়ে হয়ে যায়, যে আপনি খুব দ্রুত সময়ে, ব্র্যাকেট এসিও হলো যে খুব দ্রুত সময়ে একটি ওয়েবসাইট উপরের দিকে উঠে সে গুগল দেখে যে এটা দ্রুত সময় উঠছে, শুধু ক্লিকই পাচ্ছে কিন্তু প্রবলেম সলভ করছে না। যেরকম আমি বললাম, এটা ডিম পচে ভিডিও হলো, কিন্তু উপরের ভিডিও হলো ছবি দেওয়া আছে শাহরুখ খানের, তার মানে সেখানে আবার কিন্তু ইউজাররা ফিরে আসবে না। তার মানে কি? তার মানে হলো এই যে কারণে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেই ভিডিওটা সেই কারণটা ফুলফিল করছে না, তার মানে সে ভিডিওটা ঠিক না। তো ইউটিউব যেমন ওটা এই নিচের দিকে নামিয়ে দিবে, সেরকম আপনি যদি একটি ওয়েবসাইট বানান
যার মধ্যে শুধুমাত্র এই ঠিক মতো আর কি দেননি, যেটা দরকার যে জন্য দরকার ছিল দেননি, অন্য কিছু দিয়েছেন, অন্য কন্টেন্ট দিয়েছেন। মনে করেন আপনি দিয়েছেন যে হাউ টু বিকাম এ রিচ 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 পারসন, হাউ টু মেক মানি ফাস্ট, কিন্তু ভিতরে আপনি ওইখানে যাচ্ছে তাই শুধু অ্যাডস ভরে রেখে দিয়েছেন। সে ক্লিক করলো, ক্লিক করে সে দেখলো এখানে কিছু নেই, শুধু অ্যাডস আছে। তাহলে কি হলো? তাহলে কিন্তু সে যে প্রবলেমের জন্য আর কি ঢুকেছে, সে প্রবলেমটা সলভ হলো না, কিন্তু সে ক্লিক করলো, ক্লিক করে সে কিন্তু ওই লিঙ্কে আর কখনো ক্লিক করবে না। এটা দিয়ে গুগল বুঝতে পারলো যে এই লিঙ্কটা আপনার ব্ল্যাক এসইও দিয়ে ক্লিক করা হয়েছে, তো পরবর্তীতে ওই লিঙ্কটা যদি আপনার গুগলে সার্চ দেয় তাহলে ওকে শো করবে না। এটা হলো ব্ল্যাক এসইওর একটা ওয়ে। আর পরবর্তীতে আর কি এটা ওদের সার্ভার থেকেও ডিলিট করে দিবে। আমি বুঝতে পেরেছি নাজিব ভাইয়া ব্ল্যাক এসইওটা? এখন ব্ল্যাক এসইও টেকনিকের মধ্যে হলো লিঙ্ক স্প্যামিং, যেটা আমি বললাম যে একই লিঙ্ক বারবার দেওয়া, কমেন্টের মধ্যে দিয়ে দিলাম যে হাউ টু বি রিচ, এরকম একটা দিয়ে আমি কমেন্ট করলাম, একটা ভাইরাল ভিডিও আছে তার নিচে গিয়ে আমি কমেন্ট করলাম, এটা হলো লিঙ্ক স্প্যামিং। কিওয়ার্ড স্টাফিং, আমি বলেছি একটা কন্টেন্টে 5টা বেশি কিওয়ার্ড না ইউজ করতে বা হ্যাশট্যাগটা ইউজ করতে, আপনি ইউজ করলেন 15 থেকে 20টা বা আরো বেশি। মনে করেন আমার একটা প্রোডাক্ট হলো মনিটর, সেখানে আমি হ্যাশট্যাগ দিলাম হলো 20টা। আমার মনিটর না, কিন্তু আমার মনিটর প্রোডাক্ট, আমি হ্যাশট্যাগ ইউজ করেছি কিবোর্ড, কিবোর্ডে বেশি দেখলাম যে কিবোর্ড বেশি ইউজ হচ্ছে, তাহলে আমি কিবোর্ড দিলাম। তো আমার এটার সাথে যাচ্ছে না, তাও আর কি দিলাম, আমার এজন্য ট্রাফিক আসছে কিন্তু আমার কাজ তো হচ্ছে না। তো কিওয়ার্ড স্টাফিং হলো একটা ব্ল্যাক হ্যাট এসইওর উদাহরণ। তারপর হলো ওয়েল অপটিমাইজড এইচটিএমএল ট্যাগস এন্ড হেডলাইন্স, এটাই হলো আরেকটা উদাহরণ যে অপটিমাইজড এইচটিএমএল ট্যাগস এন্ড হেডলাইন্স। আমি কি লিখলাম যে হেডলাইনটা দিলাম বেস্ট কি বেস্ট এই মনিটর ইন বাংলাদেশ, ঠিক আছে, এটা আমার হেডলাইনে দিয়ে দিলাম, ইঞ্চি লিখে দিলাম, সাইজ লিখে দিলাম, তারপর লিখে দিলাম দ্য বেস্ট মনিটর ইন ইয়োর লাইফ, আরো কিছু লিখে দিলাম যেগুলো এই শর্ট টাইম অফার, এরকম কিছু আমি আমার হেডলাইনের মধ্যে লিখে দিলাম যাতে মানুষ ক্লিক করে। তো ওয়েল অপটিমাইজড হেডলাইনও কিন্তু আপনার ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে। তারপরে হলো অতিরিক্ত ছবি ব্যবহার করা, আপনি একটা ওয়েবসাইট ব্যবহার করে ওয়েব পেজ ব্যবহার করলেন, ওয়েবসাইট ব্যবহার করলেন, সেখানে অতিরিক্ত ছবি ব্যবহার করলেন। ছবি ব্যবহার করা ভালো আপনার একটি সমস্যা সলভ করার জন্য, অতিরিক্ত ছবি ব্যবহার করা ভালো না। এটাও আর কি আপনার ব্ল্যাক হেটের মধ্যে পড়ে, কারণ ওইটাতে আপনার ট্রাফিক আসে। আরটা হলো হিডেন টেক্সট এবং লিঙ্ক। হিডেন টেক্সট এবং লিঙ্ক বলতে, যেমন ধরেন এই কেবল স্বল্প সময়ের জন্য এই লেখাটা যে আছে, এটা যদি আমি ব্লক করে এই সাদা এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিশিয়ে দিয়ে আমি এটাকে লিঙ্ক করে দেই, লিঙ্ক করতে কিন্তু আমরা পারি আশা করি, এই আর্টিকেলে আমরা কিন্তু প্রত্যেকটা শব্দকে লিঙ্ক করতে পারি, যদি না পারেন বলেন আমি দেখিয়ে দিব। তো লিঙ্ক করতে পারি আমরা। তো এরকম যদি আমরা সবকিছু লিঙ্ক করে দিই, একজন এই একটা আর্টিকেল পড়তে গেলে ক্লিক করলেই কিন্তু সে অন্য পেজে চলে যাবে। তো এইগুলো আর কি আপনার ব্ল্যাক এসইওর কাজ। তারপর হলো ব্যাকলিঙ্ক কেনা। ব্যাকলিঙ্ক কেনা মানে হলো আপনি কিভাবে সবকিছু লিঙ্ক করব, ঠিক আছে, আপনি বলেন, আমি ক্লাস শেষে আপনাকে দেখিয়ে দিব। ক্লাস শেষে যদি আপনার মনে হয় আমি দেখিয়ে দিব আবার যে কিভাবে করব, দেখিয়ে দেওয়ার কোনো সমস্যা নেই। ব্যাকলিঙ্ক কেনা, আপনি এসইও ক্লার্ক আছে, ফাইবার আছে, ওইখান থেকে ব্যাকলিঙ্ক কেনা যায়, যে আবার কিছু শেডি ওয়েবসাইটও আছে, ওইখান থেকে আপনি ব্যাকলিঙ্ক কিনতে পারবেন। ওকে, তো ব্যাকলিঙ্ক মানে হলো আমরা জানি, আমি লাগলে এটার সাথে ব্যাকলিঙ্কও দেখিয়ে দিবনি, ব্যাকলিঙ্ক আমরা খুব ভালো মতো জানি।
আমার ওয়েবসাইটের বাইরের ওয়েবসাইটে দেখাই হলেই ব্ল্যাক লিঙ্ক বলে। তারপর কপি করা টেক্সট প্রকাশ করা, যেটা আমি সবসময় না করি, যে নিজেরটা। স্যার আমি তো কিছুই পারি না। কেন কিছুই পারেন না? এগুলো সবই আমি শিখিয়েছি। আমি ব্যাকলিঙ্ক করা শিখিয়েছি, আমি লিঙ্ক স্প্যামিং করা শিখিয়েছি। ব্যাকলিঙ্ক হলো আমার, আপনি পিন্টারেস্ট করেননি তালহা? আমরা পিন্টারেস্ট মার্কেটিং করিনি? তা পিন্টারেস্ট থেকে যে পিন্টারেস্টে আমরা যে ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি, ওটাকে পিন্টারেস্ট থেকে নিয়েছি নাকি অ্যামাজন থেকে নিয়েছি? আমরা যে পিন্টারেস্ট থেকে যে ওয়েবসাইটটা নিয়েছি, ওইটা আমরা অন্য জায়গা থেকে নিয়েছি না? ক্লিক করলে পিন্টারেস্টে চলে যায় না? তো এটা হলো ব্যাকলিঙ্ক। আমি বুঝতে পেরেছি তালহা? আপনি অন্য ওয়েবসাইটে অন্য একটা জায়গা থেকে ক্লিক করলেই আর কি চলে আসে, বুঝে নাই? অ্যামাজন থেকে আমি দেখাই দিবনি, আবার দেখাই দিবনি, কোনো সমস্যা নেই। ওকে, দেখাই দিবনি। তো ব্যাকলিঙ্ক কেনা, ব্যাকলিঙ্ক বুঝে নিয়েন। পিন্টারেস্টে ক্লাস শুধু যেটা করবেন, পিন্টারেস্টে ক্লাসে দেখিয়ে দিয়েছি ব্যাকলিঙ্ক কেনা। তারপর হলো কপি করা টেক্সট প্রকাশ করা, এটা হলো একটা। তো এই সমস্ত কার্যকলাপ কেমন নিম্নমানের কন্টেন্ট পরিণত করবে বিজনেস ওনাররা এবং ইউজাররা এটা আর কি করতে পছন্দ করে, কারণ তাদের খুব দ্রুত আর কি বাড়তে চায়। কিন্তু এটা যদি খুব দ্রুত বাড়ে এবং ইজিলি আর কি নেমেও যায়, তো আমরা বুঝতে পারলাম কি ব্ল্যাক হ্যাট এসইও তে আপনার লিঙ্ক স্প্যামিং করলে হয়। আমরা কিন্তু ফেসবুকে দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু বলেন না লিঙ্ক স্প্যামিং জানি না। আমি কিন্তু বলেছি লিঙ্ক স্প্যামিং তো চিনেন, কিওয়ার্ড স্টাফিংও কিন্তু জানেন, এগুলা কিন্তু চিনেন। ব্যাকলিঙ্ক না হয় বাদ দিলাম, অন্যগুলা তো চিনছেন। এটুকু বলেন যে এটুকু চিনছেন, ব্যাকলিঙ্ক বাদ দিলাম, অন্যগুলা তো চিনছেন। ইয়েস বা নো বলেন, আমি দেখাই দিব, রাগ করার কিছু নেই। লিঙ্ক স্প্যামিং কি? লিঙ্ক স্প্যামিং হলো, আমরা ফেসবুকে আমি বলেছি না আমাদের যে ইউআরএলটা আছে এটা কপি করে অন্যান্য গ্রুপে দিয়ে দিতে? তো এটা কি লিঙ্ক স্প্যামিং হলো না একরকম? কিন্তু খারাপ করে না, আমি ভালো করে দিতে বলছি, কিন্তু এটা খারাপ করে ইউজ করা যায়। ঠিক আছে? তো আমরা লিঙ্ক স্প্যামিং শিখেছি, কিন্তু খারাপ করে ইউজ করব না। কিওয়ার্ড স্টাফিংও শিখেছি। কিওয়ার্ড স্টাফিং আমি বললাম না, আমরা 5টা কিওয়ার্ড ইউজ করব, হ্যাশট্যাগ, 5টা হ্যাশট্যাগ ইউজ করব। এইচটিএমএল ট্যাগ আমি বলেছি, আমরা যে হেডলাইনটা লিখবো, যতটুকু দরকার সেটা আমরা ততটুকু লিখবো, এগুলো আমি সব বলেছি। যাই হোক, ব্ল্যাক হেড এসইও আমরা সবাই বুঝেছি, ঠিক আছে? তারপর হলো গ্রে হেড এসইও, নাকি বুঝিনি? কেউ কি বুঝিনি ব্ল্যাক হেড এসইও? বলে দিন আমাকে যে বুঝিনি। সবাই বুঝছি, ক্লিয়ার? ওকে, একজন লিখলো ক্লিয়ার, রাফিন ভাইয়া তো ক্লিয়ার হবেই, বুঝতে পেরেছি, ওকে। তাহলে এখন করব গ্রে হেড এসইও। গ্রে হেড এসইও কি? আপনার হোয়াইট, গ্রে হেড দেখেই বুঝতে পারলেন গ্রে হেড কি হতে পারে। আপনার হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড মিক্স হলো গ্রে হেড। তো গ্রে হেড এসইও হলো এসইওর মধ্যে দুইটা হ্যাটের মিশ্রণ, নাম থেকেই বোঝা যায়। গ্রে হেডের এরিয়া থেকে মনে হয় তারা সঠিক কাজ করছে, কিন্তু গুগলের যদি ধরা পড়েন তাহলে আর কি আপনার সমস্যা আছে। এটি কখনো গুগল এই গ্রে হেড টেকনিকটাকে ফলো করতে বলে না। আপনি যখন গরম রুম কাউকে বুঝান তখন ভালো করে বুঝি, বুঝলাম, ওকে। তো গুগল কখনো আপনার পেজটি, জি, ও এখানে আর কি, ওটা সমস্যা নেই, বানান ভুল নিয়ে অত চিন্তা করার দরকার নেই আপনার। গ্রে গ্রে ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, একটা হলেই হলো।
আপনি বুঝলেই হলো, গ্রে বানান আপনি নেটে সার্চ দিলে পাবেন। তো কি জানি বলছিলাম, হ্যাঁ আপনার গ্রেট এসিও আপনার এটা ওই গুগল টেকনিকটা ইয়ে করে না, ফলো করে না, নিষিদ্ধ, টেকনিকটা নিষিদ্ধ। গুগল কখনো এই টেকনিকটি ব্যবহার করার জন্য আপনার পেজটিকে নিষিদ্ধ করতে পারে না, তবে কিন্তু বিজনেসের খারাপ ভাবমূর্তি নষ্ট করতে পারে, যা সময় গুগল আপনার সাইটটি র্যাঙ্ক বন্ধ করতে বাধ্য হয়। তার মানে কি? তার মানে হলো চুরি করবেন, ধরা পড়লে খবর আছে। এটা হলো গ্রে হ্যাট এসইও। কয়েকটা টেকনিক হলো অদক্ষ বট দ্বারা কন্টেন্ট প্রকাশ করা। এটা এখানে কি লিখেছি নিজেও জানি না, এখানে কন্টেন্ট স্প্যান থাকুক। গ্রে হ্যাট কি অনুচিত? জি, গ্রে হ্যাট অনুচিত, কিন্তু গ্রে হ্যাট ইউজ করলে আপনার কন্টেন্ট উপরের দিকে উঠবে, কিন্তু গ্রে হ্যাট যদি ধরা পড়েন তাহলে আর কি খবর আছে। যেমন অদক্ষ বট দ্বারা কন্টেন্ট প্রকাশ করা, আমি এজন্য আর কি বলি যে আপনি চ্যাটবট, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। বট মানে হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি চ্যাট জিপিটি দিয়ে এক কন্টেন্ট প্রডিউস করলেন, যদি যে জায়গায় আপনি এই চ্যাট জিপিটি দিয়ে একটা কন্টেন্ট প্রডিউস করলেন, সেটা যদি বুঝতে পারে যেটা এআই দিয়ে বানানো হয়েছে, তাহলে কিন্তু আপনার এই কন্টেন্টটি নামিয়ে দেয়। এজন্য কিন্তু আমি যখন ইউজ করেছি, যে কয়টি আমি ইউজ করেছি এগুলো কিন্তু প্রায় 0%। আমি যেগুলো আর কি দেখিয়েছি এগুলো কিন্তু প্রায় 0% এআই লেখা। তো আপনার ওভাবে করেই আর কি, যদি অদক্ষ বট দিয়ে কোনো কিছু লেখা যাবে না। অলওয়েজ আপনার চিন্তা ভাবনা করে বট ইউজ করতে হবে, যদি বট ইউজ করেন। নেক্সট কি? মিথ্যা রিভিউর জন্য অর্থ প্রদান। আপনি আপনার ফ্রেন্ডকে বললেন বা আরেকজনকে টাকা দিলেন যে আমার এই পেজের জন্য রিভিউ লিখে দাও, বা আমার এই ওয়েবসাইটের জন্য রিভিউ লিখে দাও। তো যদি কেউ জানতে পারে যে আপনার মিথ্যে রিভিউ দিয়েছেন, আপনার পেজটি ডাউন খাবে। এটাও গ্রে হেটের মধ্যে পড়ে। পরে হলে লিঙ্ক বিনিময় করা। হ্যাঁ, ওই যে ভাইয়া বললো গ্রে হ্যাট এসইও রিস্কার দেন হোয়াইট হ্যাট এসইও, বাট সেফার দেন ব্ল্যাক হ্যাট এসইও। জি, যেমন দারাজ করে। জি, দারাজ করে, এটাই বললাম যে ধরা পড়লে সমস্যা। মিথ্যা রিভিউ অনেক আছে, অনেক আছে তাদের। জি, দারাজ অবশ্যই এসইও আছে, দারাজের মধ্যে এসইও আছে না। আমি এখনই লিপস্টিক দিয়ে সার্চ দিলাম, আমার ফার্স্টে কিন্তু দারাজ আসছিল। কি জন্য দারাজ আসছিল? কারণ দারাজে সবচেয়ে বেশি লিপস্টিক আছে। আপনার বুঝতে হবে, ওরা এসইও ভালো মতো করেছে। আমার কিন্তু ফেসবুকে আসেনি। ফেসবুকে কি লিপস্টিক বিক্রি করে না? আসেনি কিন্তু। দারাজে কন্টেন্ট অনেক এসইও বেসড, এজন্য কিন্তু আপনার ওইটা আগে এসেছে। আপনার সবকিছু বুঝতে হবে। এবং আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা সামনের দিকে যখন যাব, আপনার হোয়াইট হেড গ্রে হেড দুটো মিক্স করে ব্ল্যাক হেড আসলে আপনার কন্টেন্টটি উপরের দিকে উঠবে না। কিছু হোয়াইট হেড আছে, কিছু গ্রে হেড আছে, দুটো মিক্স করে। হোয়াইট হেড এর জন্য বললাম, ওদের পেজটা আপনি ঘুরে দেখেন মোটামুটি ভালো আছে, কিন্তু একবারে ভালো না। গ্রে হেড বললাম কারণ ওদের মধ্যেও তো কিছু ভিতরে কিছু তো আছে। তো আমরা লিঙ্ক বিনিময় করা, আপনি ভিতরে ঢুকলেই বুঝবেন। তো মিথ্যা রিভিউর জন্য অর্থ প্রদান করা, এটা গেল। লিঙ্ক বিনিময় করা, যে আপনি আপনার ফ্রেন্ডকে দিয়ে বললেন যে লিঙ্কটা দিয়ে দে, শেয়ার করে দে, এটা হলো লিঙ্ক বিনিময় করা। জি, আমরা সবাই হোয়াইট হেড ইউজ করবো যতটুকু পারা যায়, হোয়াইট হেড ইউজ করে আমরা আগাবো। আর হলো ক্লিক বেট, শিরোনাম দিয়ে আর্টিকেল লেখা। ক্লিক বেট শিরোনাম দিয়ে আর্টিকেল লেখা, যেটা আমি বললাম, আমরা আর্টিকেল লিখে কিন্তু নিজেদের এই ফেসবুক পোস্ট বলেন, পিন্টারেস্ট পোস্ট বলেন, উপরের দিকে উঠাতে পারি। কিন্তু আমরা যদি বললাম যেটা, যে আমি তো অলরেডি শিখিয়েছি, আমরা কিন্তু অলরেডি অনেক কিছু শিখিয়েছি
কিন্তু আরো কিছু শিখাবো যখন আমরা সামনে অন পেজ অফ পেজ করবো, আরো কিছু শিখবো। ঠিক আছে, এসিও আমরা কিছুটা শিখবো। আজকে তো এসিও ফার্স্ট ক্লাস, আগে শিখি। তো এখন কথা হলো, গ্রে হেড কি সবাই বুঝলাম? সবাই বুঝলাম না? কিছু বিজনেসের টেকনিক যেটা হোয়াইট হেড প্রচেষ্টা মনোযোগ দিয়ে ব্যবহার করে তার জন্য ভালো কাজ করে, এবং গ্রে হেড এসিওর ভুল পথে যায় এবং তা পুরোপুরি নির্ভর করে শুরু করে। এসিও ক্লাস কয়টা? এসিওর ক্লাস হলো আজকে কমপক্ষে 4টা পাবেন। এসিওর ক্লাস 4টা হবেই। তো গ্রে হেড এসিও গেল। এখন হলো আমি একটা উদাহরণ দিয়েছি যে হোয়াইট হেড এসিও এবং ব্ল্যাক হেড এসিও, এর মধ্যে একটা উদাহরণ পার্থক্য আমি দিয়েছি। যে একটা হলো ডোরওয়ে পেজেস, যে অনেকগুলো পেজ থাকবে। ডোরওয়ে পেজেস তো মানে বুঝি যে আপনার সামনে আর কি ল্যান্ডিং পেজ থাকবে, এরকম আর কি ডোরওয়ে পেজেস। একটা হলো কোয়ালিটি পেজেস, কোয়ালিটি কন্টেন্ট থাকবে। আর একটা হলো হিডেন টেক্সট, ওর যেটা আর কি বললাম, আমি দেখিয়ে দিব হিডেন টেক্সট কেমনে করা যায়। আর হলো টাইটেলস এবং মেটা ডাটা। আপনার টাইটেলস এবং মেটা ডাটা খুব ভালো মতো থাকবে। মেটা ডাটা, মেটা ডিসক্রিপশন আমরা সামনে আর কি দেখাবো। কিওয়ার্ড স্টাফিং আমি বুঝিয়েছি। কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্কস আমি ক্লাসের শেষে আপনারা সবাই দেখতে চাচ্ছেন যে এই ব্যাকলিঙ্ক কেমনে করে, যদিও দেখিয়েছি, ভুলে গেছেন। তো স্নিকি রিডাইরেক্টস হলো আপনারা কিছু কিছু ওয়েবসাইটে গিয়েছেন, ওয়েবসাইটে গিয়ে দেখেছেন কিছু করেননি, অন্য পেজে চলে গিয়েছে, এগুলো হলো স্নিকি রিডাইরেক্টস। লিঙ্ক বেটিং হলো আপনি বললেন আপনার এই কিছু কিছু জায়গায় লিখলাম, যেমন আমরা যখন ফেসবুক পেজ করেছি আমরা কিন্তু অ্যাড দিয়েছি যে আমার পেজে আসুন, আমার পেজে এসে আপনি এই 70% অফ পাবেন বা 20% অফ পাবেন। তো এগুলা লিঙ্ক বেটিং, এটা একবারে আপনার ব্ল্যাক এসিওর মধ্যে পড়ে না, আমি আগেও বলেছি ব্ল্যাক এসিওর মধ্যে ওরকম ভাবে পড়ে না, সুতরাং এটাও হোয়াইট এসিওর মধ্যে পড়ে। আশা করি বুঝতে পেরেছি। কেউ কিছু বুঝতে না পারলে বলেন বলেন। ক্লোকিং, ক্লোকিং হলো নিজের আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু হাইড করা, হলো ক্লোকিং করা। আর হলো ইউজ স্ট্রাকচারাল মার্কআপ, যে আমার যেটা দরকার সেগুলো আর কি মার্কআপ করে দেওয়া, মানে ব্লক করে দেওয়া, যেটা আমার ওয়েবসাইটটা কি এটা মার্কআপ করে দেওয়া হলো হোয়াইট এসিওর কাজ। আর ও আর কি লুকিয়ে রাখে লিঙ্ক ম্যানিপুলেশন ইনক্লুডিং বাইং লিঙ্কস, মানে আমার যেটা আমি বললাম লিঙ্ক বাই করা, এটা ব্ল্যাক এসিওর কাজ। আর সাইট অপটিমাইজেশন, এটা হলো হোয়াইট এসিওর কাজ, যে আমার সাইটটাকে যাতে আরেকজন এসে দেখতে পারে, এটা হলো সাইট এসিওর কাজ। আর্টিকেল স্প্যামিং, স্পিনিং কেন, এটা স্প্যামিং হওয়ার কথা, যাই হোক। আমি আর্টিকেল লিখলাম আমার পেজ নিয়ে বা অন্য কিছু নিয়ে, এবং ওর মধ্যে লিঙ্ক দিয়ে দিলাম আমার পেজের, যে ওইখানে ক্লিক করলেই যাতে আমার পেজে চলে আসে, সে চাক বা না চাক আমার পেজে চলে আসবে। তো এটা হলো আর্টিকেল স্পিনিং। আর এটা হলো কিওয়ার্ড রিসার্চ এন্ড ইফেক্টিভ কিওয়ার্ড ইউজ, যেটা আমরা সামনের অন পেজ এসিও অফ পেজ এসিওতে শিখবো। লিঙ্ক ফার্ম, লিঙ্ক হুইলস এবং লিঙ্ক নেটওয়ার্কস, ওইটাই আর কি, যে এই লিঙ্ক ম্যানিপুলেশন, লিঙ্ক ফার্ম, লিঙ্ক হুইল, লিঙ্ক নেটওয়ার্কস, এগুলা সবই একসাথে, একটার সাথে আরেকটা সংযুক্ত। আমি কি বুঝাতে পারলাম? তো গেল আমাদের হোয়াইট হেড এসিও, ব্ল্যাক হেড এসিও, এটার মধ্যে পার্থক্য আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন হলো নেগেটিভ হেড এসিও। নেগেটিভ হেড এসিও হলো এটা আপনার গুগল আপনাকে ধরলে সমস্যা করবে গ্রে হেডের মতো, কিন্তু এটা একটু ইনলিগাল টাইপের। তো বিষয়টা কি একটু দেখাই। নেগেটিভ এসইও হলো এটি ক্ষতিকর ক্রিয়া, যেটা আপনার কম্পিটিটরস অন্য ওয়েবসাইটের র্যাঙ্কিং নষ্ট করার জন্য বা ইনলিগাল বা আনইথিক্যাল টেকনিক ব্যবহার করে আপনার সাইটের উপর সরাসরি আক্রমণ করে, যাতে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের চোখে আপনার সাইটের
ক্রেডিবিলিটি বা র্যাঙ্কিং কমে যায়। মানে আপনার উপর ব্ল্যাক হ্যাট এসইও ব্যবহার করে আপনার ওয়েবসাইটটা বা আপনার যে কম্পিটিটর ওয়েবসাইট আছে, ধরেন আমাকে ওয়ালটন টাকা দিল অন্য একটা ওয়েবসাইটে কমাই দিতে, ওয়ালটনের নাম দেওয়া ঠিক না, এরকম আর কি উদাহরণ দিলাম। একটা বড় কোম্পানি টাকা দিল অন্য তার কম্পিটিটর ওয়েবসাইটকে নামিয়ে দিতে। তো আমি তার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে বিভিন্ন ধরনের ব্ল্যাক হ্যাট টেকনিক ইউজ করলাম যাতে তার ওয়েবসাইটের র্যাঙ্কিং কমে যায়। এটাই হলো নেগেটিভ হ্যাট এসইও। নেগেটিভ এসইও কি বুঝতে পেরেছেন? এক কথায় যেটা বলে, ইয়েস বা নো কিছু বলেন, তারপর আমরা টেকনিক গুলো বুঝবো। মানে কথা হলো আপনার কম্পিটিটর এর লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে ওটা নিয়ে ব্যাকলিঙ্ক করাই হলো নেগেটিভ এসইওর কাজ। 3 জন বলেছে, আরো অনেকজন আছে, ওরা কি 53 জন আরো আছে, ওনারা কিছু বলেন না কেন? নাকি ক্লাস বোঝা যায় না? না, আমরা নেগেটিভ হ্যাট এসইও যা শেখার জন্য জানি, আমরা জানছি, কিন্তু আমরা শিখবো না। ঠিক আছে, ওকে, তাহলে সবাই বুঝলো তো নেগেটিভ হ্যাট এসইওর মধ্যে কি কি পড়ে। একটা হলো স্প্যাম ব্যাকলিঙ্ক তৈরি করা। তো আমরা জানি যে কিভাবে ব্যাকলিঙ্ক করতে পারি। তো ওইগুলা কাজ আমরা আমাদের কম্পিটিটরের এই ওয়েবসাইট নিয়ে করব। মনে করেন আপনার টাকা দিয়েছে যে আপনার কম্পিটিটর যে আছে, ধরেন আপনাকে ওয়ালটন, ধরেন ওয়ালটন, ওয়ালটন কেন বলি, দারাজ আপনাকে টাকা দিয়েছে, ধরেন দারাজ আপনাকে টাকা দিয়েছে যে আমার কম্পিটিটর হলো ওয়ালটন, ওনার ওয়েবসাইট নামাই দেন। তো আপনি ওয়ালটনের ওয়েবসাইটটা নিলেন, ওয়েবসাইট নিয়ে ওনার কিছু কিছু জায়গায় জাস্ট স্প্যাম করলেন। বুঝতে পেরেছেন? কম্পিটিটরের ওয়েবসাইট, নিম্নমানের ওয়েবসাইট ও অবাঞ্ছিত ওয়েবসাইটে গিয়ে বিপুল পরিমাণে ব্যাকলিঙ্ক তৈরি করলেন। আমি দেখিয়ে দিব। এটি গুগলকে নির্দেশ করবে যে ওই ওয়ালটন করছে, কিন্তু ওয়ালটন তো করছে না, করছেন তো আপনি, কিন্তু ভাববে যে ওয়ালটন আপনাকে হায়ার করছে, কিন্তু ওয়ালটন তো আপনাকে হায়ার করেনি। আশা করি বুঝতে পেরেছি যে স্প্যামিং ব্যাকলিঙ্ক তৈরি করা। তারপর হলো কন্টেন্ট স্ক্র্যাপিং। কন্টেন্ট স্ক্র্যাপিং হলো যে কম্পিটিটর ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কপি করে অন্য সাইটে পেস্ট করা, যেটা কন্টেন্ট এর লেজিটিমেসি কে প্রশ্নবিদ্ধ করে এবং আপনার ওয়েবসাইটকে প্যারালাইজ করতে পারে। তো কম্পিটিটরের ওয়েবসাইটের কন্টেন্ট কপি করে মনে করেন আপনাকে দ্বারা, যেহেতু মনে করেন আপনি হায়ার করেছে, ওয়ালটনের কাছে গিয়ে কমেন্টে গিয়ে ওই ওয়ালটনের সবকিছু, দারাজের সবকিছু ওই ওয়ালটনের এখানে গিয়ে কপি করে দিয়ে দিলেন, বা পেজে কপি করে দিয়ে গেলেন। এভাবে কপি করতে করতে যদি গুগল কোনোভাবে মনে করে যে ওয়ালটন কপি করেছে দারাজ থেকে, তাতে তার ওয়েবসাইটে ডাউন করে দিল। এটা হলো কন্টেন্ট স্ক্র্যাপিং, যে কম্পিটিটর আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কপি করে সাইটে পোস্ট করতে পারে, যদি পোস্ট করার অপশন থাকে আর কি। এখন কার ওয়েবসাইটে আর কি এই সুযোগ থাকে না, কিন্তু যদি সুযোগ থাকে, জি, প্যারাগ্রিজম টাইপ। আমি বললাম না যে কপি করা যাবে না, তো আপনি কপি করে ব্ল্যাক হেড করলেন। আমি যেটা বললাম ব্ল্যাক হেডের একটা ইয়ে হলো এটা। তো এটা করে আর কি পোস্ট করার যদি অপশন থাকে ওই ওয়েবসাইটে, পোস্ট করলেন, পোস্ট করে কপিরাইট খাওয়াই দিলেন ওই ওয়েবসাইটকে, তাতে তাদের ডাউনগ্রেড হবে। তো এইভাবে নেগেটিভ হেড করা যায়। আশা করি বুঝতে পেরেছি। তারপরে হলো, না, নেগেটিভ আর ব্ল্যাক হেড সেম না। আমরা কারো হয়ে অন্য কারো ওয়েবসাইটকে ব্ল্যাক হেড টেকনিক ইউজ করছি। অন্য কারো, একজনের জন্য অন্য কারো ওয়েবসাইটকে ব্ল্যাক হেড টেকনিক দিয়ে উপরে উঠানোর চেষ্টা করে তাকে আমরা মুছে দিচ্ছি গুগলের র্যাঙ্কিং থেকে। তার মানে তার র্যাঙ্কিংটা মুছে দিচ্ছি। এটা হলো ব্ল্যাক হেড এসইও। এনামুল রাফিন, আমি বুঝতে পেরেছি?
আমরা জানি যে ব্ল্যাক হেড টেকনিক ইউজ করলে কারো ওয়েবসাইটটা নেমে যায়, তো যেগুলা কাজ করলে আর কি নেমে যায় সেটা আমাদের কম্পিটিটর ওয়েবসাইটের ইউজ করলাম, সেটা হলো নেগেটিভ অ্যাট এসইও। আমি বুঝাতে পেরেছি রাফিন ভাইয়া? জি সেম, কিন্তু সেম না। আমরা করব না ব্ল্যাক হ্যাট এসইও। না, আজকের ক্লাস এবং আগামীকালের ক্লাস পুরোটাই হবে আপনাদের থিওরিটিক্যাল ক্লাস, এবং এগুলা থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে নাফিস ভাইয়া, নাসিফ ভাইয়া? আজকের ক্লাস এবং গতকালের আগামীকালের ক্লাস এগুলা থেকে আপনার পরীক্ষায় আসবে। এই জন্যই আমি এত ইয়ে করে লিখেছি, না হলে অত জাস্ট বলে দিলেই পারতাম। যাই হোক, হ্যাকিং অ্যাটাক, হ্যাকারসের সাইটে প্রবেশ করে ক্ষতিকর কোড ইনজেক্ট করতে পারে। ক্ষতিকর কোড যখন ইনজেক্ট করে দিবে তাহলে আপনার গুগল বুঝবে যে এই সাইটটা আর কি ভালো না, এবং আপনার সাইটটাকে, না আমি বললাম তো পাওয়ার পয়েন্ট সাইট আমি দিব না, আপনারা নিজেরা নিজের মতো আর কি রিসার্চ করবেন, ভিডিও তো থাকবেই। ঠিক আছে, এগুলা কঠিন দেখেই আমি আস্তে আস্তে করে বুঝাই, আস্তে আস্তে করে বুঝাচ্ছি, না বুঝলে আমি আরো বুঝিয়ে দিচ্ছি। এসইওটা কঠিন, অনেকের জন্য কঠিন। তো কি জানি বললাম, হ্যাঁ হ্যাকিং অ্যাটাক। একটি গুগলের সাইটকে, একটি গুগলের সাইটকে ট্রাস্টওয়ার্দি করার জন্য, মানে একটা সাইটে যদি ট্রাস্টওয়ার্দি করে দেই তাহলে গুগলের সাইটটা আর কি চেঞ্জ হয়ে যায়। মানে প্রশ্ন না নিয়ে এখন ট্রাস্টওয়ার্দি হিসাবে যদি উপস্থাপন করে দিই তাহলে ওই সাইটটা র্যাঙ্ক ডাউন হয়ে যায়। আরেকটা উপায় হলো এক্সএসএস অ্যাটাক। এক্সএসএস অ্যাটাক করেও আর কি আমরা নেগেটিভ অ্যাটিসিও করতে পারি। এক্সএসএস অ্যাটাক সম্পর্কে তো আমরা মোটামুটি সবাই জানি, এখানে আমি লিখিনি। এক্সএসএস অ্যাটাক হলো এই স্ক্রিপ্ট, এক্সএস হলো ক্রস সাইট অ্যাটাক। তো এটা দিয়ে আমাদের আমরা কমেন্ট যেগুলো আর কি করা যায় ওর মধ্যে আমরা মিলিশিয়াস কোড ইনজেক্ট করে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে কোড দিতে পারি। ঠিক আছে, এগুলো আর কি এসএসসি দের শেখানো হয়। শেয়ার পাওয়া যাবে স্লাইড টপিকে, ওইটা মেবি না, এটা আপনি ইউটিউবে সার্চ দিয়েন এক্সএসএস কিভাবে করা যায়। আপনার কমেন্টে আর কি বিভিন্ন ধরনের কোড দিয়ে করা যায়, এগুলো আর কি ওভাবে আমি দেখাবো না। জাস্ট বললাম যে নেগেটিভ এসইও হলো আপনার এক্সএসএস অ্যাটাক একটা উদাহরণ। আরটা হলো মিথ্যা রিভিউ। কমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের, যেমন ফেসবুকে কমেন্ট করা যায়, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে কমেন্ট সেকশন আছে, কমেন্ট করা যায়, ওইখানে আপনি বিভিন্ন ধরনের কোড লিখতে পারবেন। তো ওইখানে কোড লিখে আর কি আপনি নেগেটিভ এসইও পারফর্ম করতে পারবেন। তো এখানে লিখি নিয়ে জাস্ট মুখে বললাম। তারপর হলো মিথ্যা রিভিউ বা রেটিং প্রদান। মিথ্যা রিভিউ বা রেটিং দিয়ে আমরা বিজনেসের ওনার, যেমন আমরা উপরের দিকে উঠাতে পারি, মিথ্যা রিভিউ দিয়ে কিন্তু একটা ওয়েবসাইটকে ডাউন করতে পারি। তো মিথ্যা রিভিউটা বুঝলাম। আর হলো তাহলে আমরা কি বুঝলাম, নেগেটিভ এসইও খুবই বিপজ্জনক বা অশুভ প্রক্রিয়া যা এটি বিজনেসের সুনাম নষ্ট করতে পারে, এবং এর বিরুদ্ধে সুরক্ষা হিসাবে আমরা নিয়মিত আপনার সাইটের ব্যাকলিংক, কন্টেন্ট এবং সিকিউরিটি মনিটর করা খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওতে তো থাকবেই নাসিব ভাই, এটা তো ভিডিওতে আছেই, আমি তো ভিডিওটা দিবই, ক্লাস শেষে ভিডিও থাকবে। এখন হলো আমাদের নেক্সট হলো অন পেজ এসইও। এর আগ পর্যন্ত সবগুলো বুঝতে পেরেছি, গ্রে হেড পর্যন্ত, নেগেটিভ হেড পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি, অন পেজ এসইও। অন পেজ এসইও হলো, যেমন আপু জিজ্ঞেস করে যে অন পেজ এসইও কি, অন পেজ এসইও হলো আমার পেজের মধ্যে যে এসইও গুলা করব সেগুলো হলো অন পেজ এসইও। এক ভাইয়া জিজ্ঞেস করেছিল যে মনে আছে আমি বলেছিলাম মেটা কোডের মধ্যে আমরা কিওয়ার্ড গুলা লিখবো, তো এটা হলো আমার অন পেজ এসইও। এটা একটা উদাহরণ দিলাম, আমরা যখন ক্লাস করব এই দুইটা ক্লাসের পরে, পরীক্ষার পরে আমরা অন পেজ এসইও করব, তখন আরো সুন্দর মতো বুঝতে পারবেন।
তো অন পেজ এসিও গুলা কি? অন পেজ এসিও হলো আপনার ওয়েবসাইটের ভিতরে এমন কার্যকলাপ বা যা সরাসরি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট বা স্ট্রাকচারের নিয়ে কাজ করে, যাতে সার্চ ইঞ্জিনের কাছে আপনার ওয়েবসাইটটি আরো সহজে পাওয়া যায় এবং র্যাঙ্কিং এ উন্নতি ঘটে। এর মধ্যে অন্তর্ভুক্ত কি? কিওয়ার্ড অপটিমাইজেশন, যেটা আমি বললাম কিওয়ার্ড লেখা যায়, তাহলে কিওয়ার্ড অপটিমাইজেশন করে আমি অনসাইট অপটিমাইজেশন করতে পারি। উচ্চমানের কন্টেন্ট তৈরি, এমন কন্টেন্ট তৈরি করলাম যেটা খুবই ভালো, মানে যেহেতু অন পেজ মানে পেজের মধ্যের জিনিস, তাহলে আমি আমার পেজটার মধ্যে যদি ভালো কন্টেন্ট বানাতে পারি তাহলে আর কি আমার পেজটা উপরের দিকে উঠবে, কমন সেন্স। তারপর ইমেজ অপটিমাইজেশন, একই কথা, আমার পেজের মধ্যে কি করতে পারি? ছবি ভালো করতে পারি। তো ছবির কোয়ালিটি বলতে কি কি বুঝায়? ইমেজের ফাইল নেম, মনে করেন আমি একটা খাবারের ছবি দিচ্ছি, মনে করেন একটা পিজার ছবি দিচ্ছি, তাহলে পিজার ছবির নামটা দিলাম অল্ট ট্যাগ। একটা ট্যাগের নাম হলো অল্ট ট্যাগ, যে ছবিটা যদি না দেখা যায় তাহলে কি দেখা যাবে? ছবি, মনে করেন পিজা লেখা থাকবে। জি, ফেসবুকেও আপনার এসিও হয়। আমি আপনার একটু আগেই দেখিয়েছি যে আমার গুচি স্ন্যাপ সোয়েট শার্ট এবং আমার পেজের নামটা লিখলেই ফেসবুকের ফার্স্ট পেজে আসছে। আমি যদি গুচি, আমার একটা প্রোডাক্ট হলো গুচি সোয়েট শার্ট, ফেসবুক লিখে যদি সার্চ দিই দেখা যাবে ফার্স্ট পেজে না আসলেও সেকেন্ড পেজে কোনো একটা জায়গায় আসবে। তো কি জন্য আসছে? কারণ মোটামুটি আমারটা অপটিমাইজড। এটা হলো আপনার ফেসবুকেও আর কি এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়। আমি যদি আরো কিছু জায়গায় আমারটা লিঙ্ক কপি করি আস্তে আস্তে আসবে। আশা করি বুঝতে পেরেছি। এবং আপনি যদি বুস্টিং দেন, টাকা খরচ করেন, তাহলে আরো বেশি অপটিমাইজড হবে। তো তারপরে কি বললাম? হ্যাঁ, তো ইমেজ অপটিমাইজেশন বুঝলাম যে ইমেজ ফাইল নেমটা ঠিক মতো দিব। অল্ট ট্যাগ নামে একটা আছে, এসআরসির পরে, এসআরসি মানে সোর্স দেখানোর পরে একটা ট্যাগ আছে এএলটি ট্যাগ। এএলটি ট্যাগটা ইউজ হয় যদি কোনো কারণে আমার ইমেজটা ধরেন ডিলিট হয়ে গেল, কোনো কারণে পাওয়া গেল না, তাহলে তো কিছু একটা শো করতে হবে। তো শো একটা টেক্সট করবে। সো টেক্সটটা কি করবে? এটা অলটি ট্যাগে আপনি যা লিখবেন, ধরেন আপনি নিজের নাম লিখে দিলেন, অথবা পিজার নাম লিখবেন, অবশ্যই পিজার নাম লিখবেন, পিজার যেহেতু ছবি, পিজার নাম লিখলে আপনার পিজার নেমটা শো করবে, সেটা হলো অল্ট ট্যাগ। তারপর ক্যাপশন অপটিমাইজেশন, নিচে যে ক্যাপশনটা থাকে ক্যাপশনের মধ্যে পিজা লিখলেন, তো এই ইমেজের নেমে পিজা লিখলেন, অল্ট নেমটা পিজা লিখলেন, ক্যাপশন নেমটা পিজা লিখলেন। জি, অ্যাট্রিবিউট এলিমেন্ট অফ ইমেজ ট্যাগ, এই যে তালা ভাইয়া বললো অল্টারনেট অ্যাট্রিবিউট অফ ইমেজ ট্যাগ। ভাইয়া যদি কেউ জানতে চান, আমি অল ট্যাগ আমি আর কি মুখস্থ করেছি, যখন আমি ট্যাগ গুলা দিয়ে কাজ করেছি আমি অল ট্যাগ নামে আর কি মুখস্থ করেছি, আমি আর ফুলটা জানি না। তো যাতে সার্চিং, তো আমি এখানে ফাইল নেমও ইমেজ পিজা দিয়েছি, অল ট্যাগও ইমেজ দিয়েছি, পিজা দিয়েছি, ক্যাপশন ক্যাপশন অপটিমাইজেশন যদি পিজা দেই, তাহলে সার্চে ইঞ্জিনে যদি কেউ পিজা দেয় তাহলে আমারটা আসার সম্ভাবনা কি বেশি না? যখন ক্রল করবে তখন তো পিজাই পাবে, আশা করি। যখন ক্রল করবে, আমি কি বুঝতে পেরেছি ইমেজ অপটিমাইজেশনটা কিভাবে হলো? তো আমি উচ্চমানের কন্টেন্ট করলাম, ইমেজ করলাম, কিওয়ার্ড অপটিমাইজেশন করলাম, তারপর হলো ইন্টারনাল লিঙ্কিং। আপনার ওয়েবসাইটে বিভিন্ন পৃষ্ঠায় লিঙ্ক স্থাপন করে, যা সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার বুঝতে সাহায্য করে। তো আমার ওয়েবসাইটের মধ্যে যে লিঙ্ক গুলো করবো, যেগুলো ওই মেনু করলাম, যেগুলা লিঙ্ক গুলা করলাম, ন্যাপ করার পরে যেগুলো লিঙ্ক গুলা করলাম, ওগুলা খুব সুন্দর মতো যদি স্ট্রাকচার করে দেই, যাতে একজন এসে সুন্দর মতো এক পেজ থেকে আরেক পেজে যেতে পারে, তাহলে আর কি আপনার প্রপার এসিও হয়। তো অন পেজ এসিও বুঝে নেয় এমন কেউ কি আছে? সবাই কি বুঝতে পেরেছে? ইয়েস বলেন, তাহলে আমরা নেক্সট পেজে যাব। ওকে, টেকনিক্যাল এসিও। টেকনিক্যাল এসিও নাম দেখে বুঝতে পারছি, টেকনিক্যাল এসিও হলো যেটা আমরা টেকনিক দিয়ে বুঝি। টেকনিক বলতে আপনার কোডিং দিয়ে, অনেকে টেকনিক্যাল এসিওটাকে ব্ল্যাক হ্যাট এসিওর মতো
মতেও চিন্তা করে, কিন্তু টেকনিক্যাল এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটো এক না। টেকনিক্যাল এসইও হলো আপনার সম্পূর্ণ কোড বেসড এসইও। তো টেকনিক্যাল এসইও বলতে কি লিখে রেখেছি, টেকনিক্যাল এসইও হলো আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো উন্নত করা যাতে সার্চ ইঞ্জিনে সহজে এবং কার্যকরভাবে আপনার সাইট ক্রল করতে পারে এবং ইন্ডেক্স করতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত কি কি, যেমন সাইট স্পিড অপটিমাইজেশন। আপনার যখন একটি ওয়েবসাইট অন হবে, যত দ্রুত আর কি আপনার স্পিডটা, আপনার সাইটটা আসবে, তত দ্রুত কিন্তু আপনার ইউজার আর কি বুঝতে পারবে যে সবকিছু এসেছে। তো সাইটের স্পিড কিসের উপর নির্ভর করে, আপনার HTML ট্যাগ থেকে শুরু করে যেগুলো আছে সেগুলোর উপর নির্ভর করে না, ওটা আলাদা। জি, একরকম বলতে পারেন যে হোয়াইট হ্যাট এসইওর মধ্যে টেকনিক্যাল এসইও পড়ে যায়, কিন্তু টেকনিক্যাল এসইও আপনি আলাদা একটা অন্তর্ভুক্ত করতে পারেন। আমি আগেও বলেছি হোয়াইট হ্যাট এসইওর মধ্যে আপনার ইউজার ফ্রেন্ডলিনেস আর কি পড়ে, যেমন মোবাইল ফ্রেন্ডলিনেসও পড়ে। মোবাইল ফ্রেন্ডলিনেস কার জন্য? ইউজারের জন্য। তো ইউজার ফ্রেন্ডলিনেস এর মধ্যে যেহেতু পড়ছে, সুতরাং অবশ্যই হোয়াইট হ্যাট এসইও এর মধ্যে টেকনিক্যাল এসইও পড়ছে। তো আমি কি বললাম, প্রথমে বলেছি নৈতিকতার দিক থেকে 4 প্রকার, আর এটা আদার টাইপস। তো নৈতিকতার দিক থেকে সাথে হলো মনের দিক থেকে, এটা আপনার মনের দিক, আর এটা হলো এসইও অন্যান্য দিক। দুটা একসাথে মিক্স করেন না, ঠিক আছে? তাহলে নাহিন তালা ভাইয়া, দুটা মিক্স করেন না। তো এরপরে হলো মোবাইল ফ্রেন্ডলিনেস। মোবাইল ফ্রেন্ডলিনেস মানে হলো আমরা যখন এই টেকনিক্যাল এসইও গুলো করে থাকি, আপনাদের তো টেকনিক্যাল এসইওর ক্লাস নেই, আমরা যখন বুটস্ট্র্যাপে, আমি জাস্ট একটু বলি, জানতে আশা করি অনেকেই ইচ্ছুক, যখন আমরা বুটস্ট্র্যাপে টেকনিক্যাল এসইও গুলো করে থাকি, আমরা ওই স্ক্রিন সিলেক্ট করে থাকি যে মোবাইলে কতটুকু, যখন মোবাইলে স্ক্রিন আসবে, মোবাইলের স্ক্রিন যখন আসবে তখন যাতে আপনার সাইটটা ছোট হয়ে যায়, যখন যখন মনিটর স্ক্রিন আসবে তখন যাতে সাইট বড় হয়ে যায়। তো এইগুলা সিলেক্ট করা কিন্তু আপনার টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। আমি যে কথাটি বললাম এটা কি কেউ বুঝতে পেরেছেন? কিছুটা কি বুঝতে পেরেছেন সেটা বলেন। আপনাদের টেকনিক্যাল এসইও ক্লাস নেই, তাই আর কি ওভাবে বলতে পারবো না, কিন্তু এতটুকু বুঝছেন নাকি যে আমরা যখন করি, ঠিক আছে? দুজন বলেছে ইয়েস, তার মানে ইয়েস। ওকে, আমি আবার বলছি যে যখন আমরা টেকনিক্যাল এসইও গুলা করে থাকি, বুটস্ট্র্যাপ নামক অপশন আছে, যখন আমরা বুটস্ট্র্যাপের অপশন আছে যখন করে থাকি, তখন আর কি এখানে জাস্ট ওকে, সবাই যেহেতু যখন আমরা বুটস্ট্র্যাপের টেকনিক্যাল এসইওটা করে থাকি, ও সাইট স্পিড কেমনে বাড়াবো, এটা এটা সম্পূর্ণ ইয়ের উপরে না, আপনাদের স্লাইডের পাশাপাশি প্র্যাকটিক্যাল না, এটা আপনাদের আলাদা ক্লাস অন অন আজকের ক্লাস এবং আগামী ক্লাস দুটি আপনাদের টেকনিক্যাল ক্লাস, মানে থিওরিটিক্যাল ক্লাস হবে, এরপরে প্র্যাকটিক্যাল ক্লাস। ওকে ফারানা ভাইয়া, এরপরে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আপাতত দুটা ক্লাস, পরে এক্সাম। আর যেটা বললেন সাইট স্পিড, এটা সম্পূর্ণ A to Z। আপনার কোনো একটা কোডের জন্য যদি ডিবাগ করা লাগে, তার জন্য আপনার সাইটের স্পিড মেনটেন হচ্ছে না, কোনো একটা কোডের জন্য আপনার দেখবেন যে ঠিকমতো রান করছে না, এগুলো অনেক কিছু কোড আছে, শুধুমাত্র একটা না। কিভাবে বাড়াবো, এটা জাস্ট একটা জিনিসের জন্য না, পুরা সাইট মেনটেন করতে হবে, পুরা সাইট, এটা জাস্ট একটা কোডের জন্য না। আর এটা জাস্ট আপনার স্ক্রিনের জন্য, এই জন্য আর কি আমি এক কথায় বলে দিয়েছি। ওকে, আমি দেখাবো নি লিজা আপু, দেখাবো নি আমি। তো SSL সার্টিফিকেট ব্যবহার, SSL সার্টিফিকেট হলো, আমি এটা আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। SSL সার্টিফিকেট অনেকে বুঝেন না। SSL সার্টিফিকেট কি সবাই বুঝেন? যদি বুঝেন তাহলে আমি আর দেখাবো না, ঠিক আছে? আপনারা বলছেন বেশি হয়ে যাচ্ছে, তা আমরা আগাই যাই। SSL সার্টিফিকেট ব্যবহার, SSL সার্টিফিকেট দিয়ে আপনার সাইটটা সুরক্ষিত হয় এবং গুগল ইউজারের বিশেষজ্ঞতা বাড়ে।
ধরে নেন এটার সার্টিফিকেট HTTPS দ্বারা সংরক্ষিত হয়, এই সার্টিফিকেটটা নেওয়া লাগে। আরেকটা হলো, আমি দ্রুত শেষ করে দিচ্ছি, সাইটম্যাপ এবং robot.txt ফাইল। এটা হলো আপনার এই সাইটম্যাপ। সাইটম্যাপ হলো আমরা যখন এই সাইটটা বানাই তখন আমরা ঠিক করে দিই যে গুগল কোন কোন দিকে যাবে, গুগল কোন কোন দিকে যাবে না, মানে আমাদের যে ভার্চুয়াল স্পাইডারটা আছে কোন কোন দিকে যাবে এবং কোন কোন দিকে যাবে না। জি লিজা, আপনি আপনি যেতে পারেন, আপনি না হলে মেসেজ দিতে পারেন লিজা আপু। এখন আমার ক্লাসটা শেষ করতে হবে, পরে আপনার আমি প্রশ্ন নিতে পারি। জি আমি এটাই বলছি, ফয়সাল ভাই আমি এটাই বলছি। সাইট ম্যাপ হলো যখন আমরা একটা এই সাইট বানাই, আমরা ঠিক করে দিতে পারি যে আমাদের স্পাইডার কোন ভার্চুয়াল স্পাইডার কোন কোন জায়গায় যাবে এবং কোন কোন জায়গায় যাবে না। তো এইটাই হলো সাইট ম্যাপ। সাইট ম্যাপের মধ্যে লেখা থাকে আমাদের কোন কোন ওয়েবসাইটে যাবে, যেসব ওয়েবসাইটে যাবে সেগুলো আর কি সাইট ম্যাপে লেখা থাকে। এবং robot.txt ফাইল হলো সেসব জায়গায় আর কি যাবে না, সেখানে আমরা robot.txt ফাইলে আর কি লেখা থাকে সেসব জায়গায় সে ক্রল করবে না। একটা উদাহরণ দেই, যেমন ধরেন যেসব সাইট হলো এই ইন কনস্ট্রাকশন সেসব জায়গায় আর কি, সেসব ওয়েবসাইট ওয়েব পেজে ও ক্রল করবে না, সেসব হলো robot.txt ফাইল। তো সাইট ম্যাপ এবং robot.txt ফাইল বুঝতে পেরেছি। সার্চ ইঞ্জিনকে নির্দেশনা করার জন্য রোবট সাইট ম্যাপ এবং robot.txt ফাইল ব্যবহার করে যাতে সঠিকভাবে সাইট ম্যাপটি ক্রল করতে পারে। তো সাইট ম্যাপ দিয়ে ধরেন আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন, সেখানে আপনি গুগলকে বলবেন যে কোন কোন জায়গায় সে ক্রল করবে, মানে কোন কোন জায়গায় আমার ওই যে স্পাইডারটা আছে স্পাইডারটা যাবে, সেটা সাইট ওয়েবে লেখা থাকবে। আর যেসব ওয়েব পেজে ও যাবে না সেটা robot.txt ফাইলে লেখা থাকবে। আমি বুঝতে পেরেছি। এরপরে আমরা যাই অফ পেজ এসইও। অফ পেজ এসইও হলো যেসব ওয়েব পেজের এমন যা বাইরে আপনার ওয়েব পেজের র্যাঙ্কিং এ উন্নত করতে সহায়তা করে এবং পেজের মধ্যে আছে, এবং পেজের অন পেজ এসইও হলো পেজের মধ্যে, তাহলে অফ পেজ মানে কি, যেটা পেজের বাইরে আছে সেটা হলো অফ পেজ এসইও। তো ব্যাকলিঙ্ক বিল্ডিং, এর মানে হলো ব্যাকলিঙ্ক বিল্ডিং। ব্যাকলিঙ্ক বিল্ডিং আমি দেখিয়ে দিব। তো আপনার ওয়েবসাইটের পেজে মানসম্পন্ন ব্যাকলিঙ্ক তৈরি করে যা গুগলের আপনার সাইটের ক্রেডিবিলিটি এবং বিশেষজ্ঞতা বাড়িয়ে দেয়। তো আপনার ব্যাকলিঙ্ক যদি ভালো হয় তাহলে আর কি আপনার গুগলের উপর ট্রাস্ট বেড়ে যায়। আমরা কন্টেন্ট দিয়ে যদি মনে করেন Pinterest কন্টেন্ট ভালো বানাই, তার মানে তাহলে আমাদের টার্গেটেড যে ওয়েবসাইটটা থাকবে এটা ভালো হবে। পরে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আমরা যে পেজগুলো বানাই সেগুলো যদি আপনার কন্টেন্ট গুলো ভালো হয়, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ মনে করেন আমরা একটা পেজ বানিয়েছি, ওটা আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিয়েছি, আমাদের কন্টেন্ট ভালো হলে সোশ্যাল মিডিয়াতে মানুষ ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যায়, আমরা ট্রাফিক বাড়াই। তো এটাও আর কি আপনার অফ পেজ এসইও একটা উদাহরণ। গেস্ট ব্লগিং, তো অনেকে আর কি ইনফ্লুয়েন্সার যারা এখানে আছে ইনফ্লুয়েন্সার, গেস্ট ব্লগিং হলো ওই ইনফ্লুয়েন্সার আর গেস্ট ব্লগিং একই রকম, অন্যান্য ওয়েবসাইটে গেস্ট পোস্ট দিয়ে আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্ক পাওয়া। ধরেন কিছু কিছু ওয়েবসাইট আছে, বড় বড় ওয়েবসাইট, যেমন মনে করেন বিবিসিতে আপনি একটা আর্টিকেল পোস্ট করার সুযোগ পেলেন আপনার ওয়েবসাইট নিয়ে। তো আপনার ওয়েবসাইট নিয়ে যদি আপনি একটা আর্টিকেল পোস্ট করেন, তো একটা বড় কথা, কেউ যদি বিবিসিতে যায় আপনার পোস্ট আপনার পেজ সম্পর্কে জানতে পারবে বা আপনার বিজনেস সম্পর্কে জানতে পারবে। তো এটা একটা অফ পেজের উদাহরণ। একটা হলো ইনফ্লুয়েন্স মার্কেটিং। ইনফ্লুয়েন্স মার্কেটিং এর মাধ্যমে সাইট বা প্রোডাক্ট প্রচার করা। যেমন বলতে পারেন এই আমাদের যে ক্রিকেটার আছে সাকিব আল হাসান, ওনাকে দিয়ে আপনি আপনার পেজের একটা প্রমোশন করিয়ে দিলেন, আপনার পেজের একটা প্রমোশন করে দিলেন। জি আমি দেখিয়ে দিব। তো ইনফ্লুয়েন্সের মাধ্যমে সাইট বা প্রোডাক্টের প্রমোশন করে দিলেন। তো এটাও আর কি আপনার বা তার পেজে আপনার পেজের একটা কন্টেন্ট শেয়ার করে দিলেন। স্যার এতগুলো এক্সাম্পল ডেফিনেশন, আমি সবগুলোর তো এক্সাম্পল ডেফিনেশন বলে দিচ্ছি।
লিজা আপু সবগুলার এক্সাম্পল, ডেফিনেশন সবকিছু আমি বলে দিচ্ছি, এরপর আপনারা সবাই বুঝতে পারছেন না? সবগুলার আমি এক্সাম্পল দিচ্ছি, ডেফিনেশন সহ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। জি আমি এজন্য তো দুটা ক্লাসে আমি দিচ্ছি, এজন্য দুটা ক্লাসে নিচ্ছি, আপনাদের একটা ক্লাসে নেওয়ার কথা, আমি দুটা ক্লাসে দিচ্ছি। আরো একটা টপিক বাকি আছে, কিওয়ার্ড রিসার্চ, ওটা আগামী ক্লাসে নিব। তারপরে হলো লোকাল এসইও। লোকাল এসইও হলো এমন একটি প্রক্রিয়া, লোকাল মানে বুঝেন যে আপনার জায়গা ভিত্তিক যে এসইও সেটা হলো লোকাল এসইও। যে লোকাল এসইও এমন একটি প্রক্রিয়া যা আপনার বিজনেসকে লোকাল সার্চ ইঞ্জিনের ফলাফলে উন্নত করতে সহায়তা করে। আপনার বিজনেসের নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে কাস্টমার কে টার্গেট করে, তবে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্তর্ভুক্ত কি? অন্তর্ভুক্ত হলো গুগল মাই বিজনেস অপটিমাইজেশন। গুগলের মাই বিজনেস সম্পর্কে আমরা আগে থেকে জানি, আমি বলেছি না গুগলের একটা বিজনেস করতে, মাই বিজনেস অ্যাকাউন্ট করতে, গুগলের আমরা জিমেল করেছি গুগলের বিজনেস অ্যাকাউন্ট করতে, তো ওইটাই হলো গুগলের মাই বিজনেস অপটিমাইজেশন। জি, তো এই গুগলের মাই বিজনেস অ্যাকাউন্টটা হলো আপনার এই লোকাল এসইওর একটা উদাহরণ। তারপরে লোকাল কিওয়ার্ড ব্যবহার করে, যেমন মনে করেন ইন বাংলাদেশ, এটা আর কি লোকাল কিওয়ার্ড ব্যবহার করে। আর এটা লোকাল ডাইরেক্টরি লিস্টিং, আপনার বিজনেসকে লোকাল ডাইরেক্টরি ওয়েবসাইট গুলোতে তালিকাভুক্ত করা। মনে করেন আপনি ময়মনসিংহে, আপনি ঢাকায় আছেন, আপনি টাঙ্গাইলে আছেন, আপনি বগুড়াতে আছেন, তো এইসব লোকাল ডাইরেক্টরি ওয়েবসাইটকে আপনি তালিকাভুক্ত করলেন। কেউ যদি আপনার ইন মিরপুর দেয়, ইন বগুড়া দেয়, ইন রাজশাহী দেয়, ইন টাঙ্গাইল দেয়, তাহলে আপনার যাতে ওয়েবসাইটটা, ওয়েব পেজটা বা ফেসবুক পেজটা যাতে শো করে, ওভাবে করে আপনি আপনার লোকাল এসইওটা করলেন, তাহলে আর কি আপনার সেলটা বাড়ার সম্ভাবনা থাকে। রিভিউ এন্ড রেটিং সংগ্রহ, কাস্টমারের পজিটিভ রিভিউ এবং রেটিং সংগ্রহ করা, যা আপনার গুগলের গুগলের চোখে আপনার বিজনেসের ক্রেডিবিলিটি বৃদ্ধি করে। যে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে রিভিউ এবং রেটিং সংগ্রহ করলেন, যারা কাস্টমার আছে তাদের কাছে পজিটিভ রেটিং সংগ্রহ করলেন, যাতে আপনার স্থান ভিত্তিক লোকাল এসইওটা ঠিক মতো দেখা যায়। তো আমরা লোকাল এসইওটা বুঝতে পেরেছি ঠিক মতো? ইয়েস বলেন। ওকে, এর থেকে ইজি ভাবে আমার ইয়ে করা আমার পক্ষে সম্ভব না। এখন আমরা লিঙ্কডইনে যাই। ভাইয়া, আপনারা অনেকেই বলছেন যে বুঝতে পারছেন না, তারপর আমি ফেসবুকে যাই। ধরেন আমার পেজের মধ্যে যাই, এখান থেকে আমার এই পেজে যাই। তো এখানের এই যে এটা আছে, এটা ধরেন আমি এই আমার এই জায়গাটা, এই পোস্টটা আমি অর্গানিক মার্কেটিং করি। লিঙ্কডইনে এই পোস্টের আমি একটা আর্টিকেল লিখব, রাইট আর্টিকেল দিলাম, এটা ব্যাকলিঙ্ক করব, ঠিক আছে? এই যে পোস্টটা দেখেছি এটা ব্যাকলিঙ্ক করব। আমার এই স্টোরিতে যাই, এখান থেকে আমি এই পোস্টার লিঙ্কটা কপি করলাম, সবাইকে দেখতে পারলেন? এটা আমি কপি করলাম, এটাকে বুঝতে পেরেছেন? এই পোস্টটা আমি কপি করলাম। এখন কথা হলো, আমি কি ফেসবুকে আছি? দেখুন, ইয়েস বা নো বলেন, তাহলে হ্যাঁ ভাইয়া মনে জানতে চেয়েছিলেন। আর যারা যারা আর কি জানতে চান, এটা ফেসবুকে না, সবাই শিওর? তাহলে এখানে আমি লিখলাম ভিজিট মাই পেজ টু গেট দ্য অরিজিনাল গুচি প্রোডাক্ট। ধরেন আমি এটা লিখলাম, ঠিক আছে? এটা লিখে আমি এটা ব্লক করলাম, সবাই দেখছেন ব্লক করেছি। তারপর এখানে লিঙ্ক যে আছে, লিঙ্কে আমি ক্লিক করলাম।
আমার যে লিঙ্কটা আছে এটা আমি পোস্ট করলাম, পোস্ট করে অ্যাপ্লাই দিলাম। এখন এটাকে কালার অন্যরকম হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন? এখন কথা হলো, আমার এটা কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। তো আমি এখানে যদি ক্লিক করি, আমার কিন্তু এটা যদি কেউ ক্লিক করে, ভাই আবার দেখান, ঠিক আছে, ভিজিট মাই ফেসবুক পেজ টু গেট এক্সক্লুসিভ প্রোডাক্টস, এটা দিলাম। আমি আবার এখানে আসলাম, এখান থেকে এই পেজটা আমার যে ফেসবুক পেজটা আছে এটা লিঙ্কটা কপি করলাম। জি, ক্লাস শেষ, ওনাকে আমি দেখাচ্ছি ব্যাকলিঙ্ক কাকে বলে। তো ফেসবুক পেজটা এটা আমি ব্লক করলাম, ব্লক করে এটাকে লিঙ্ক করলাম। ফারহানা ভাইয়া দেখেছেন? তাহলে এখন যে আমি ক্লিক করলাম, এই যে আমি এখানে এখন ক্লিক করলাম ফেসবুক পেজে, এটা পোস্ট করি, দাঁড়ান নর্মাল ভাবে পোস্ট করি। এর টাইটেল লিখি টেস্ট টাইটেল, জাস্ট এ টেস্ট, এটা আমি দেই ওকে, থাকুক এইভাবেই থাকুক, ব্যাক পাবলিশ। ওকে, তো এটা কিন্তু পোস্ট হয়েছে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু চলে আসছে, দেখেছেন আসিফ ভাইয়া? আহ, তো আমি যদি এখানে ক্লিক করি, আমার ফেসবুক পেজে চলে এসেছে। তো আমরা বুঝলাম যে কিভাবে এটা করা যায়। আর যদি পি ইন্টারেস্ট দেখতে চাই, পি ইন্টারেস্টটা অনেকে ভুলে গিয়েছেন। এই যে আমরা যে লিপস্টিকের এখানে ক্লিক করেছিলাম, কোন একটা জায়গায় ক্লিক করলে আমাদের পেজে নিয়ে যায়, এটাকে পি ইন্টারেস্ট। তা এগুলো আমরা ব্যাকলিঙ্ক কি এখন বুঝতে পেরেছি? এটা কি লিঙ্কডইনে করতে পারবো তো? হ্যাঁ, আপনি তো লিঙ্কডইনে করতে পারবেন, আমি তো লিঙ্কডইনই করে দেখালাম। এই যে ব্লক করলাম, ব্লক করে এই যে লিঙ্কে ক্লিক করে লিঙ্ক দিব। ওকে, এটা আমি ডিলিট করে দিই। একটা কোশ্চেন ছিল, স্লাইডে টাইম ছিল 40 মিনিট, মার্কস 40। আমি বলেছি 2 ঘন্টা, আপনার পোস্টটা 2 ঘন্টা থাকবে। অনেকের দেখা যায় 40 মিনিটের মধ্যে এক্সামটা দিতে পারে না। হতে পারে কারেন্ট চলে গিয়েছে, হতে পারে অন্য কোনো সমস্যা হয়েছে। তো এই কারণে আমি টাইমটা রেখেছি 2 ঘন্টা, 2 ঘন্টা পরে আমি পোস্টটি ডিলিট করে দিব। কিন্তু কেউ যদি ক্লিক করে তাহলে তার সময় থাকবে 40 মিনিট। আমি কি বুঝাতে পেরেছি? ফেসবুকে করতে পারবো না? না, ফেসবুকে ওরকম কোনো অপশন নেই, ফেসবুকে কোনো অপশন নেই। আপনি ডাইরেক্ট লিখে দিবেন, ফেসবুকে আপনি ডাইরেক্ট লিংক করে দিবেন। ফেসবুকে ওভাবে করা যায় না, ফেসবুকে ডাইরেক্ট লিংক করা যায়। এই জন্য আপনার কারেন্ট যায় আসে, আপনারা যাদের কারেন্ট যায় আসে তাদের সবচেয়ে ভালো উপায় হলো আপনারা ডাইরেক্ট ইয়ে করবেন, ওই কি জানি বলে, আপনার মোবাইল দিয়ে এক্সাম দিবেন, সমস্যা তো নেই।
মোবাইলে ডাটা দিয়ে মোবাইল দিয়ে এক্সামটা করবে। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আরেকটা কথা হলো, আপনারা জিজ্ঞেস করেছিলেন এসএসএল যদি জানতে চান, ধরেন একটা সফটওয়্যার কোম্পানিতে ঢুকি, HTTPS দেখতে পাচ্ছেন এখানে সবাই? এক্সাম কি বাংলায়? না, বাংলায় কিছু থিওরি লিখতে হবে না, আপনারা জাস্ট এক কথায় আনসার দিবেন। ওখানে জাস্ট এক কথায় আনসার দিবেন। লেখা থাকলো এসইও মানে কি, এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরকম এক কথায় আনসার দিবেন, বেশি কিছু লেখা লাগবে না। একটা উদাহরণ দেই, যেমন হ্যাঁ, তো এখানে কি HTTPS দেখতে পাচ্ছেন? এখানে HTTPS তো কিছু কিছু এমসিকিউ, জি এমসিকিউ। আর কি কি কোশ্চেন আছে বলেন, নাহলে ক্লাস বন্ধ করে দিব, ক্লাস শেষ। ডাটা এন্ট্রি ক্লাস করতে পারিনি, ডাটা এন্ট্রি ক্লাস করতে পারি নি। ভিডিও ভিডিও দেওয়া আছে, ডাটা এন্ট্রি ভিডিও গুলো দেওয়া আছে, ডাটা এন্ট্রি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার, আপনি ভিডিওগুলো দেখে আসতে পারবেন। সবগুলোই আসবে আর কি, একটু একটু করে সবগুলো থেকে একটু করে কোশ্চেন আসবে, প্র্যাকটিক্যাল কিছু আসবে না, থিওরিটিক্যাল। আপনাকে বলবে না যে এখন আপনি লিড জেনারেশন করতে বসেন, ঠিক আছে মানজিরুল হক? ওটা নিয়ে কোশ্চেন আসবে না। আর কি কোশ্চেন আছে, নাকি আমি আজকের জন্য ক্লাস বন্ধ করে দিব? আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাসটা নিয়ে, ক্লাস তো সব বুঝতে পেরেছেন আশা করি। সবাই যেহেতু লিভ নিচ্ছে, আশা করি বুঝতে পেরেছি যে সবাই ক্লাস বুঝতে পেরেছে। তাহলে আমি মোটামুটি সার্থক হয়েছি, সবাইকে বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি। আগামী ক্লাসে কিওয়ার্ড নিয়ে আমরা পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় থাকি, এবং ভালো মতো পড়বেন। ওকে, আসসালামু আলাইকুম, আদাব, ভালো থাকবেন।